মালয়েশিয়াতে 2026-এ আমরা পাচ্ছি হিউজ ডিমান্ড, যেটা আগে ছিল মানে এত বেশি স্টুডেন্ট হঠাৎ করে কি হইলো যে মালয়েশিয়াতে যেতে চায়, আমরা সারপ্রাইজ। বর্তমান শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের পিএইচডিও কিন্তু মালয়েশিয়াতে, রাইট আমি রাইট যতদূর জানি আর কি। মালয়েশিয়াতে একটা স্টুডেন্ট কেন যাবে, তার যদি আমি 50টা রিজন থাকে, দিস ইজ ওয়ান অফ দ্য রিজন। সবচেয়ে বেশি অপশন হলো ট্রান্সফার, আনবিলিভেবল। লাইক আপনি ইউকে তে যেতে চান, ওকে, ইউ হ্যাভ মিনিমাম 10 to 20 ইউনিভার্সিটি অপশন। আপনি অস্ট্রেলিয়াতে যেতে চান, আপনি নিউজিল্যান্ডে যেতে চান, আপনি কানাডাতে যেতে চান, আপনি ইউএসএ তে যেতে চান, ইভেন ট্রান্সফার প্রোগ্রামে যাদের জিপিএ 4.5 অ্যাবাভ আছে তাদের হলো আপনার ডিপেন্ড অফ দ্য ইউনিভার্সিটি 15 to 30% স্কলারশিপ অফার করছে অনেক ইউনিভার্সিটি। হ্যাঁ, 4 পর্যন্ত যাদের থাকে 10 to 15% অফার করছে। যাদের জিপিএ 5 50% স্কলারশিপ অফার করছে। আর 60,000 রিঙ্গিত বাংলাদেশে কত? হ্যাঁ, প্রায় 18 থেকে 20 লাখ টাকা। তো 20 লাখ টাকা স্কলারশিপ, এটা শুনলেই তো বিশ্বাস হয় না। সো দে আর অফারিং স্কলারশিপ ফর বাংলাদেশি স্টুডেন্ট। তখন তো দেখা যাবে ওদের কস্ট বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটি থেকে অনেক নিচে নেমে চলে আসবে। রাইট। তো আমি যদি চায়নায় পড়ি আর যদি এটাই আমি পড়ি মালয়েশিয়া থেকে, তাহলে 50% স্কলারশিপ 9 এর জায়গায় 4.5 লাখ টাকা, মানে আনবিলিভেবল। সো মোটামুটি 8 লাখ টাকা থাকলে কিন্তু মালয়েশিয়া ফ্লাই করা যাচ্ছে, ইনক্লুডিং অল দ্য কস্ট। সো 10 থেকে 12,000 টাকায় সে মালয়েশিয়াতে থাকতে পারছে। বাংলাদেশে আপনি 10-12 হাজার টাকা দিয়ে একটা মেসে থাকার সাথে তুলনা করা যাবে না, কারণ ওদের সুইমিং পুল আছে, প্লাস আপনার ওয়াশিং মেশিন আছে, জিম আছে, হাইলি স্ট্যান্ডার্ড লাইফ লিড করতে যেটা লাগে ওই 400 রিঙ্গিতের মধ্যে কিন্তু আপনি সবই পেয়ে যাবেন। এক্স্যাক্টলি মানে আমাকে যদি একটা সুযোগ দেওয়া হইতো একটু পড়ালেখা করার, এত সুন্দর লেকের সামনে, আর আমার ওদের পছন্দ হয়েছে ওদের যে ক্যাফেটেরিয়া, এটা আমার কাছে মনে হচ্ছে কোনো 5 স্টার বুফে টাইপের, মানে আমার সুন্দর। ভাই একটু বলে রাখি, উনি কিন্তু খুবই ফুডি আর কি। হ্যাঁ, আমার খাবার দাবার খুবই পছন্দ এবং সবচেয়ে বেস্ট খাবার আমি পাইছি হলো টেইলার্সে। দ্যাটস গ্রেট। একজন ভাইয়া কিছুদিন আগে পিএইচডি প্রোগ্রামে গেছে এমওআই দিয়ে। হ্যাঁ, উনি 30 বছর আগের এমওআই। গ্যাপ ইজ নট এ প্রবলেম ফর পিএইচডি এন্ড মাস্টার্স। ইভেন আমার বয়স 50 বছর, ডাজন্ট ম্যাটার। অনেকে আছে আসলে যে কোনো কারণে হোক বাংলাদেশে থাকতে চায় না, বললাম ভাই আমি থাকবো না, আমাকে ভাই একটা পিএইচডি অপশন দেন। তো এখন অন্যান্য কান্ট্রিতে রিসার্চ পেপার লাগে পিএইচডির জন্য। হ্যাঁ, তারপর সুপারভাইজার ম্যানেজ করতে হয়। মালয়েশিয়াতে সুপারভাইজার ম্যানেজ করতে হয় না। হ্যাঁ, আরেকটা জিনিস ইটস ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মুসলিম কালচার। আমি নিউজিল্যান্ডে ছিলাম 7 বছর, আজান তো শুনতাম না কখনো। হ্যাঁ, সো মালয়েশিয়াতে যাওয়ার পর দেখি আজান শোনা যায়, হ্যাঁ, নামাজ পড়তে যাওয়া যায়। মালয়েশিয়া একটা মজার জিনিস বলি, সেটা হলো আমি একজন থাকে হচ্ছে নিউজিল্যান্ড। হ্যাঁ, তো সে মালয়েশিয়াতে বেড়ায়। আমি জিজ্ঞেস করলাম ভাই কেমন লাগলো মালয়েশিয়া, বলে আরে এটা তো এশিয়ার নিউজিল্যান্ড। আরেকজন থাকে হলো ইউকে, সে মালয়েশিয়াতে গেছিল। আমি বললাম ভাই মালয়েশিয়া কেমন লাগছে, বলে এটা তো এশিয়ার ইউকে। আরেকজন থাকে অস্ট্রেলিয়াতে, আমি বললাম ভাই মালয়েশিয়া কেমন লাগছে, বলে এটা তো এশিয়ার অস্ট্রেলিয়া। সারা ওয়ার্ল্ড এর কম্বিনেশন হচ্ছে। বাংলাদেশ থেকে গেলে কিন্তু আমাদের মনে হয় যে আমরা বাংলাদেশে আছি। রাইট রাইট রাইট। হ্যালো, আসসালামু আলাইকুম। ইমন খন্দকার, সি অফ স্কলার জোন। ওয়েলকাম টু স্কলার জোন পডকাস্ট। আজকে আমাদের সাথে আমাদের স্পেশাল গেস্ট আছে আমরান মফিজ ভাই। উনি রিজিওনাল ডিরেক্টর অ্যাপ্লাই নেক্সাসে, প্রায় 10 ইয়ার্স প্লাস ওনার এই এডুকেশন স্টাডি অ্যাব্রোড এর এক্সপার্টিজম আছে। উনি এর আগে ইউকে নিয়ে অনেক দিন ধরে কাজ করছে, প্রচুর সাকসেস স্টোরি আছে। উনি নিজে নিউজিল্যান্ডে ছিল একটা লং টাইম ধরে। আমরা আরেকদিন নিউজিল্যান্ডের গল্প শুনবো, তার আগে আজকে আমরা মালয়েশিয়ানের গল্প শুনতে। অনেকদিন ধরে মালয়েশিয়াতে ছিল এবং মালয়েশিয়াতে রিসেন্ট টাইমেও ভিজিট করে আসছে এবং উনি আসলে লাইভ সবকিছু জানে। বাংলাদেশি একটা স্টুডেন্ট কেন মালয়েশিয়াতে পড়তে যাবে, ওখানে মালয়েশিয়াতে পড়তে গেলে সে কি অ্যাডভান্টেজ পাবে, বাংলাদেশি স্টুডেন্টের জন্য এত ডেস্টিনেশন থেকে মালয়েশিয়া কেন, এগুলো নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো। ওয়েলকাম আমরান মফিজ ভাই। হাউ আর ইউ আমরান? Yes, thank you ইমন ভাই ফর অর্গানাইজিং দিস সেশন এন্ড পডকাস্ট। আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি এবং ভালো লাগতেছে। আই ওয়ান্ট টু এক্সপ্লেইন অল দ্য ইনফরমেশন, মানে যেটা হচ্ছে স্টুডেন্টদের মনে আছে। হ্যাঁ, সো তারা অনেক কিছু জানতে চায়। হ্যাঁ, সো আমরা আজকে চেষ্টা করব ওই অ্যান্সারগুলো, মনের কথাগুলো মানে আমরা যেন অ্যান্সার দিতে পারি আজকে। 2026 এ অনেকগুলা ডেস্টিনেশন আছে, অস্ট্রেলিয়া, ইউকে, কানাডা, ইউএসএ। এত ডেস্টিনেশন রেখে একটা স্টুডেন্ট ইউরোপ রেখে মালয়েশিয়াতে কেন পড়তে যাবে? আমরা অনেক সময় শুনি যে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ক্যাম্পাসগুলা একদম জেনুইন ক্যাম্পাস মালয়েশিয়া আছে, যেমন নুনহাস, নটিংহাম, কার্টেন, ওয়ার্ল্ডের বেস্ট ইউনিভার্সিটি গুলা মালয়েশিয়াতে আছে। আপনার কাছে বিস্তারিত আমি জানতে চাচ্ছি যে একটা স্টুডেন্ট 2026 এ এসে মালয়েশিয়া কিনে কেন চিন্তা করবে? আচ্ছা, এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। আমরা যদি একটু চিন্তা করি যে মানে 2026 কিন্তু অনেক কিছু হয়েছে। হ্যাঁ, স্পেসিফিকলি 2025 থেকে শুরু হয়েছে যে মালয়েশিয়াতে 2026-এ আমরা পাচ্ছি হিউজ ডিমান্ড, যেটা আগে ছিল বাট এত ছিল না। মানে এত বেশি স্টুডেন্ট হঠাৎ করে কি হইলো যে মালয়েশিয়াতে যেতে চায়, মানে আমরা সারপ্রাইজ। হ্যাঁ, মানে এত বেশি ডিমান্ড। তার কারণটা হচ্ছে যে দেখেন, একজন স্টুডেন্টের ড্রিম সে ইউকেতে যাবে, সে অ্যাপ্লিকেশন করলো, ইউকেতে অনেকের ভিসা হইলো, সে চলে গেল, যে হয় নাই, এখন তার তো মন ভেঙে গেছে, তার কাছে আইএলটিএস আছে, সে এখন কি করবে? সো তার স্বপ্ন কিন্তু মালয়েশিয়া পূরণ করতেছে। হ্যাঁ,
যে অস্ট্রেলিয়ার ভিসাটা রিজেকশন হলো অথবা অস্ট্রেলিয়ার জিটি পর্যন্ত গেছে কিন্তু আর ক্লিয়ারেন্স করতে পারতেছে না, তার এই কাগজ সেই কাগজ, এই ব্যাংক ব্যালেন্স, হ্যাঁ, তারপরে এই ফাইন্যান্সিয়াল সামারি, এত হাবিজাবির চক্করে পড়ে সে কিন্তু ক্লিয়ারেন্স করতে পারছে না, বাট তার স্বপ্ন কিন্তু অস্ট্রেলিয়া। সো তার স্বপ্ন কিন্তু মালয়েশিয়ার মাধ্যমে পূরণ হচ্ছে। সো এরকম অস্ট্রেলিয়া বলি, কানাডা বলি, ইউকে বলি, নিউজিল্যান্ড বলি, এই যে প্রত্যেকটা ডেস্টিনেশনে যে যেতে চাচ্ছে আর কোনো কারণে যেতে পারতেছে না, তার জন্য মালয়েশিয়া হ্যাজ সলিউশন। হ্যাঁ, সো এটা অনেকগুলো রিজন আছে মানে মালয়েশিয়াতে যাওয়া, দিস ইজ ওয়ান অফ দ্য পার্ট। হ্যাঁ, সো স্পেসিফিকলি আমি যদি বলি যার স্বপ্ন হচ্ছে অস্ট্রেলিয়াতে যাবে, হ্যাঁ, এখন ইউনিভার্সিটি অফ ওলঙ্গন, মনাশ ইউনিভার্সিটি, কার্টিন ইউনিভার্সিটি, হ্যাঁ, সো সুইনবার্ন ইউনিভার্সিটি অস্ট্রেলিয়া, সো এই ইউনিভার্সিটিগুলোর ফিজিক্যাল ক্যাম্পাস কোথায়? মালয়েশিয়াতে। ঠিক আছে, এগুলো সব টপ 300-এর ভেতরে ইউনিভার্সিটি। হ্যাঁ, সো এত টপ ইউনিভার্সিটি যেখানে অস্ট্রেলিয়াতে তাদের খরচ হওয়ার কথা ছিল বছরে 30 লাখ টাকা, মালয়েশিয়াতে তাদের খরচ হচ্ছে বছরে 10 থেকে 11 লক্ষ টাকা। হ্যাঁ, সো দ্য ডিফারেন্স ইজ 1/3। সো স্টুডেন্ট যখন দেখলো যে আমি অস্ট্রেলিয়াতে যাব, তো আমি 3 বছরে আমার লাগবে হচ্ছে 90 লাখ টাকা, তাহলে আমি একটা কাজ করি, আমি প্রথম 2 বছর যদি আমি মালয়েশিয়াতে পড়ি তাহলে আমার 20 লাখ টাকা খরচ হইলো, তারপরের বছর আমি অস্ট্রেলিয়াতে পড়ি তাহলে 20 + 30 50, আমি সেভ করলাম প্রায় 40-50 লাখ টাকা। তো 40-50 লাখ টাকা তো অনেক টাকা ভাই, ঠিক আছে? হ্যাঁ, সো সেম গোজ উইথ ইউকে অ্যাজ ওয়েল। হ্যাঁ, ইউকেতে যেমন আমাদের এখানে ব্যাক এডুকেশন গ্রুপ আছে যাদের 1+2 এবং 2+1 ক্যাটাগরিতে আপনারা ইউকেতে যাওয়া যায়। ইউনিভার্সিটি অফ মালায়া ওয়েলস আছে যেটা ট্রিনিটি সেন্ট ডেভিডের মালয়েশিয়ান পার্ট। হ্যাঁ, তারপরে আপনার ইউনিভার্সিটি অফ রিডিং আছে, হেরিয়েট ওয়াট ইউনিভার্সিটি আছে, সাউথহ্যাম্পটন ইউনিভার্সিটি আছে, নটিংহাম ইউনিভার্সিটি আছে, সব কিন্তু মালয়েশিয়া ক্যাম্পাস। হ্যাঁ, এবং অনেকে চিন্তা করে আমি চায়নায় যাব, বাট চায়নার খাবার, চায়নার সব কিছু মিলে কিন্তু বাংলাদেশের কালচারের সাথে যায় না। হ্যাঁ, তো দের ইজ এ ইউনিভার্সিটি, জিয়ামিন ইউনিভার্সিটি, 350 র্যাঙ্কিং, ইটস ভেরি বিগ ক্যাম্পাস, মানে ভেরি মানে হচ্ছে আমি কি বলবো, মনে করেন এক মানে টপ মানে কয়েকটা 5টা-7টা ইউনিভার্সিটি ঢুকানো যাবে টাইপের। হ্যাঁ, সো ইটস ভেরি বিগ জিয়ামিন ইউনিভার্সিটি, হাই র্যাঙ্ক ইউনিভার্সিটি, এবং জিয়ামিন ইউনিভার্সিটি বাংলাদেশি স্টুডেন্টদের জন্য 50% স্কলারশিপ অফার করছে 2026-এ। হ্যাঁ, সো এইটাও একটা ওয়ান অফ দ্য রিজন যে হঠাৎ করে মানুষ চিন্তা করবে আমি চায়নায় আমাকে স্কলারশিপ দিতেছে না, মালয়েশিয়া আমাকে স্কলারশিপ দিতেছে। হ্যাঁ, ওদের টিউশন ফিস হচ্ছে 30,000 রিঙ্গিত, যেটা আপনি মানে হলো বাংলাদেশি টাকা অ্যারাউন্ড 9 লাখ টাকা প্লাস। তো 9 লাখ টাকা প্লাস হলো আমি যদি চায়নায় পড়ি আর যদি এটাই আমি পড়ি মালয়েশিয়া থেকে, তাহলে 50% স্কলারশিপ। হ্যাঁ, মানে 9-এর জায়গায় 4.5 লাখ টাকা, মানে আনবিলিভেবল। সো অনেক অফার, মালয়েশিয়া তো অনেক অফার, মানে ম্যাজিক কান্ট্রি। হ্যাঁ, এটা তো আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম। সো মানে বাইরের ইউনিভার্সিটিগুলোর ওন ক্যাম্পাস মানে মালয়েশিয়াতে একটা স্টুডেন্ট কেন যাবে তার যদি আমি 50টা রিজন থাকে, দিস ইজ ওয়ান অফ দ্য রিজন ইজ ইন্টারন্যাশনাল ডিগ্রি পাচ্ছে। স্পেসিফিকলি আমি যদি বলি যে আমি ওলঙ্গনে 1 বছর কমপ্লিট করব, তারপর আমি অস্ট্রেলিয়াতে চলে যাব, অথবা 1.5 বছর কমপ্লিট করব, তারপর আমি অস্ট্রেলিয়াতে চলে যাব, ফ্যান্টাস্টিক, কোনো প্রবলেম নাই, এবং ইউনিভার্সিটি তারাই হেল্প করতেছে প্রসেসিং এ, গ্রান্টেড প্লেসমেন্ট। রাইট, এক্স্যাক্টলি। হোয়াট অ্যাবাউট মালয়েশিয়ান পাবলিক ইউনিভার্সিটি? আচ্ছা, মালয়েশিয়া তো ভাই এত ভালো ভালো পাবলিক ইউনিভার্সিটি আছে। আমি যদি বলি মালয়েশিয়ার নাম্বার 1 ইউনিভার্সিটি আপনারা সবাই হয়তো জানেন, ইউনিভার্সিটি অফ মালায়া, যেটা কুয়ালালামপুরে অবস্থিত, কিউএস র্যাঙ্কিং 58, মানে ওয়াও। আর এমন কোনো কোর্স নাই ওখানে নাই। হ্যাঁ, এছাড়াও আপনার ইউটিএম, ইউটিপি, এমএসইউ, হ্যাঁ, ইউকেএম, সো এই যতগুলো ইউনিভার্সিটির আমি নাম বললাম প্রত্যেকটা ইউনিভার্সিটি র্যাঙ্কিং 300-র ভেতরে। হ্যাঁ, সো এইগুলি হচ্ছে মালয়েশিয়ার টপ মানে 5 পাবলিক ইউনিভার্সিটি। তার মানে মালয়েশিয়ান যে ইউনিভার্সিটিগুলো আছে তাদের কোয়ালিটিগুলো ওয়ান অফ দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। এক্স্যাক্টলি, ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড ক্লাসে একটা স্টুডেন্ট যদি বাংলাদেশ থেকে পড়তে যায় তারা ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড ক্লাসে তারা তাদের এডুকেশনটা পাচ্ছে, রাইট? আচ্ছা, এখন আমি আপনাকে একটা কোশ্চেন করি, আমি বাংলাদেশে আছি, আমি বাংলাদেশ থেকে বিদেশে যেতে চাই না, আমি 300 র্যাঙ্কিং এর ভিতরে একটা ইউনিভার্সিটিতে পড়তে চাই, আমাকে অপশন দেন, আছে? নো, তাহলে আমি কি করব? আমি তো ভালো ইউনিভার্সিটিতে পড়তে চাই, তো আমি তো থাকতে পারতেছি না বাংলাদেশে। সো আই হ্যাভ টু চুজ, I can spend a good amount of money in Australia or New Zealand or Canada or any other country, or I could save my money and study in Malaysia. What about Malaysiaর
প্রাইভেট ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটির র্যাঙ্কিং বুঝলাম যে অনেক ভালো। অন দ্য আদার হ্যান্ড আমরা অনেক সময় শুনে থাকি যে মালয়েশিয়ার প্রাইভেট ইউনিভার্সিটির মধ্যে এপিইউ, এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি অথবা টেইলরস ইউনিভার্সিটি অথবা ইনটি, এই ধরনের অনেক ভালো ভালো ইউনিভার্সিটি আছে। এইগুলো নিয়ে যদি একটু বলতেন। রাইট। আমি যদি চিন্তা করি জাস্ট একটা ওভারঅল একটা আইডিয়া দিই যে বাংলাদেশি স্টুডেন্টরা আসলে কোথায় যায়, যারা ভালো কোয়ালিটি ইউনিভার্সিটিতে যেতে চাচ্ছে। একটা তো হচ্ছে একদম ফিজিক্যাল ইউনিভার্সিটি, টপ ইউনিভার্সিটি অলরেডি আমরা এক্সপ্লেন করলাম। এছাড়াও মালয়েশিয়াতে আমি যদি বলি যে টপ প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর ভেতরে মানে ওয়ান অফ দ্য হাইলি ডিমান্ড, মানে সবচেয়ে বেশি আমরা দেখি বাংলাদেশে ডিমান্ড হচ্ছে টেইলার্স ইউনিভার্সিটি। হ্যাঁ, মানে আমি টেইলার্স ইউনিভার্সিটি এত স্টুডেন্ট যায় কেন তাহলে বাংলাদেশ মানে থেকে? আসলে না কি মানে মানে আমরা জানতে পারছি ওদের ক্যাম্পাস নাকি 5 স্টার হোটেলের মধ্যে। এক্স্যাক্টলি মানে আমাকে যদি একটা সুযোগ দেওয়া হইতো একটু পড়ালেখা করার, হ্যাঁ, আমি যদি চান্স পাই, বিলিভ মি আমি কিন্তু টেইলার্সে পড়বো। এত সুন্দর লেকের সামনে, আর আমার ওদের পছন্দ হয়েছে ওদের যে খাবার, স্টুডেন্টরা যে ক্যাফেটেরিয়া, এটা আমার কাছে মনে হচ্ছে কোনো 5 স্টার বুফে টাইপের, মানে এত সুন্দর। ভাই একটু বলে রাখি উনি কিন্তু খুবই ফুডি আর কি। হ্যাঁ, আমার খাবার দাবার খুবই পছন্দ এবং সবচেয়ে বেস্ট খাবার আমি পাইছি হলো টেইলার্সে। দ্যাটস গ্রেট। আপনি এই এত জায়গায় খাবার এক্সপ্লোর করে বেস্ট খাবার টেইলার্স মনে হইছে। রাইট, হ্যাঁ, এবং টেইলার্স ইজ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, র্যাঙ্কিং 251। আমি শুধু মানে চেহারা সুন্দর না, দিস ইজ দ্য কোয়ালিটি অফ এডুকেশন। এবং টেইলার্স ইউনিভার্সিটির আরও বেশ কিছু জিনিস আছে। অ্যাজ অ্যান এক্সাম্পল আমি যদি বলি, টেইলার্সের যে হোটেল ম্যানেজমেন্ট, হসপিটালিটি ম্যানেজমেন্ট, কালিনারি আর্টস, এই ডিপার্টমেন্টটা পৃথিবীর ভেতরে র্যাঙ্কিং 20 পৃথিবীর ভেতরে। হ্যাঁ, এবং ওদের ট্রান্সফার প্রোগ্রাম আছে হলো আপনার ফ্রান্সের সাথে। হ্যাঁ, তো স্টুডেন্ট দে কুড গো টু ফ্রান্স ইভেন দে ওয়ান্ট। হ্যাঁ, কারণ ফ্রান্সের কারিকুলাম পড়ানো হয় তাদেরকে। হ্যাঁ, তো মানে এত বেশি অপশনস, এবং টেইলার্স ইউনিভার্সিটিতে সবচেয়ে বেশি অপশনস হলো ট্রান্সফার। আনবিলিভেবল। লাইক আপনি ইউকেতে যেতে চান, ওকে, ইউ হ্যাভ মিনিমাম 10 to 20 ইউনিভার্সিটি অপশন। আপনি অস্ট্রেলিয়াতে যেতে চান, আপনি নিউজিল্যান্ডে যেতে চান, আপনি কানাডাতে যেতে চান, আপনি ইউএসএতে যেতে চান, ইভেন ট্রান্সফার প্রোগ্রামে। ওদের ট্রান্সফার প্রোগ্রামের জন্য মানে ওয়ান অফ দ্য বেস্ট, এত বেশি অ্যাফিলিয়েশন ওদের। হ্যাঁ, সো কেউ যদি বলে যে ভাইয়া আমি টেইলার্স ইউনিভার্সিটিতে 1 বছর পড়বো, 2 বছর পড়বো, তারপর আমি এই দেশে যেতে চাই, ওকে ফাইন, নো প্রবলেম। তার মানে টেইলার্স ইউনিভার্সিটি দেখে যে ইউকে, ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া যে 300 র‍্যাঙ্কিং এর যে ইউনিভার্সিটি গুলো আছে, রাইট, তাদের স্ট্যান্ডার্ডে তাদের কোয়ালিটি অফ এডুকেশনটা মেইনটেইন করে, রাইট? এক্স্যাক্টলি। আচ্ছা, আমি আরেকটু বলে যেতে চাই, ওটা আমি হয়তো পরে আবার আসতাম, তারপর একটু বলি। সেটা হচ্ছে টেইলার্স ইউনিভার্সিটি 15,000 রিঙ্গিত পার ইয়ার স্কলারশিপ দিচ্ছে বাংলাদেশিদের জন্য 2026 সালে। হ্যাঁ, তার মানে হচ্ছে সে যদি ইঞ্জিনিয়ারিং পড়ে তাহলে 4 বছরে 60,000 রিঙ্গিত স্কলারশিপ। হ্যাঁ, সো দেখা যাচ্ছে যে ইটস এ টপ ইউনিভার্সিটি, বাট টিউশন ফিস কমে আসলো। হ্যাঁ, সো ইটস সো গুড অপশনস ফর দেম। বাংলাদেশি স্টুডেন্ট যে সাবজেক্টগুলোতে পড়তে যায়, আমরা জানি সাইবার সিকিউরিটি, আইটি, ইঞ্জিনিয়ারিং এর সাবজেক্টের মধ্যে সফটওয়্যার, সিএসই, এই সাবজেক্টগুলোতে অস্ট্রেলিয়া, ইউকে, ইউএসএ, কানাডা তান্ত্রিক স্টুডেন্টরা যেতে চায়। হোয়াট অ্যাবাউট মালয়েশিয়াতে এই মুহূর্তে টপ হাইলি ডিমান্ডিং কোর্সগুলোর ভেতরে আমরা যেটা বলতে পারি, ফার্স্ট অফ অল আমরা যদি আইটি বলি, আইটির ভেতরে আমি রেকমেন্ড করি এপিইউ, কারণ এপিওর সাইবার সিকিউরিটিটা হাইলি ডিমান্ডিং। এপিওর মানে আপনি যদি কেউ যদি চিন্তা করে এই মুহূর্তে টপ ডিমান্ডিং কোর্সের ভেতরে ওয়ান অফ দ্য হচ্ছে সাইবার সিকিউরিটি। হ্যাঁ, সো অ্যানাদার ইজ ডেটা সায়েন্স। হ্যাঁ, আর আরেকটা হচ্ছে আপনার রোবোটিক্স। হ্যাঁ, সো এগুলি হলো হাইলি ডিমান্ডিং কোর্স। সো আইটির জন্য যদি আমাকে কেউ অপশন দিতে বলে, সো আই উইল ডেফিনেটলি রেকমেন্ড এপিইউ। কেউ যদি বলে যে আমি মেকাট্রনিক্স পড়তে চাই এই মুহূর্তে, রাইট নাও 2026 এর টপ ডিমান্ডিং কোর্সের ভিতরে একটা কি মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, লাইক মেকানিক্যাল অ্যান্ড ইলেকট্রিক্যাল, রোবোটিক্স। সো দোজ আর দ্য আপকামিং ইমার্জিং কোর্স, যেটার ডিমান্ড পৃথিবীতে অলরেডি গ্রো হচ্ছে, যার সাপ্লাই কম ডিমান্ড বেশি, রাইট? তো এই কোর্সগুলো আপনার ইউনিভার্সিটি অফ ওলঙ্গন অফার করছে, টেইলার্স অফার করছে, মনাশ অফার করছে। হ্যাঁ, সো এই যে ভালো ভালো ইউনিভার্সিটিগুলো। আমি যদি আপনার যে প্রথম কোশ্চেনটা, হ্যাঁ, একটু গ্যাপ ছিল, যে টপ কোন ইউনিভার্সিটিগুলো বাংলাদেশে মানুষ এখন যায়, আমি যদি একটা লিস্ট বলি, তো সেটা হচ্ছে টেইলার্স, এপিইউ, সানওয়ে, সেগি, ইনটি, ইউনিরাজ্জাক হতে পারে। টপ 5 এর মধ্যে ইউনিভার্সিটিগুলো আছে, রাইট। আমি একটু জানতে চাচ্ছি, বাংলাদেশে অনেক স্টুডেন্টরা মেডিকেলে পড়তে যেতে চায়, এমবিবিএস, এটা আপনি জানেন যে বাংলাদেশের একটা গুড অ্যামাউন্ট অফ স্টুডেন্টের ডিমান্ড থাকে মেডিকেল পড়ার জন্য মালয়েশিয়াতে যাবে। তো মালয়েশিয়ার কোন ইউনিভার্সিটিগুলো আপনি সাজেস্ট করেন মেডিকেল পড়ার জন্য? রাইট, এক্স্যাক্টলি। হ্যাঁ, সো আসলে মেডিকেল ইজ এক্সপেন্সিভ সারা পৃথিবীর সব জায়গাতেই। হ্যাঁ, সো মালয়েশিয়াতে আপনার মেডিকেল অফার করছে হলো আপনার টেইলার্স ইউনিভার্সিটি, হ্যাঁ, আপনার মাসা ইউনিভার্সিটি, আপনার ইউনিভার্সিটি অফ সাইবার জায়গা। হ্যাঁ,
সো এবং মানে আমি যদি বলি যে ৩টা ইউনিভার্সিটি বেশি পপুলার এই মুহূর্তে এমবিবিএস এর জন্য। তো তার ভেতরে বাংলাদেশে বেশি স্টুডেন্ট যায় হচ্ছে আপনার সেগিতে। তার কারণটা হচ্ছে সেগিতে 30% স্কলারশিপের পর টোটাল টু কমপ্লিট দ্য হোল ডিগ্রি বাংলাদেশী টাকায় খরচ আসা হচ্ছে ৯০ লক্ষ টাকা। ঠিক আছে? সো দ্যাট ইজ দ্য রিজন। সাইবার জায়াতে আপনার স্কলারশিপের পরে টোটাল কমপ্লিট করতে লাগে হচ্ছে ১,২০,০০,০০০ টাকা। মাসাতে লাগতেছে হচ্ছে স্কলারশিপের পরে কমপ্লিট করতে ১,৪০,০০,০০০ টাকা। টোটাল 6 ইয়ার্স রাইট? রাইট, টোটাল টু কমপ্লিট দ্য হোল ডিগ্রি, হ্যাঁ? টেইলার্সে লাগতেছে হলো ২ কোটি টাকা, হ্যাঁ? তো প্রতি বছরে কত টাকা লাগবে? সো এভারেজে যদি আমি চিন্তা করি যে 15 লাখ সামথিং, 20 লাখ, অ্যারাউন্ড ১৫ থেকে ২০ লাখ। 15 থেকে 20 লাখ টাকা। এই জন্য স্টুডেন্টরা চাইলে মালয়েশিয়াতে মেডিকেল পড়তে যাইতে পারে। মালয়েশিয়া যেহেতু এশিয়ার কান্ট্রি এবং আমাদের সাথে অনেক ডিজিজ কমন আছে। মালয়েশিয়ার ইউনিভার্সিটি গুলা সো ফার বিএমডিসি অ্যাপ্রুভ, রাইট? বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল অ্যাপ্রুভ। তারা ওখানে পড়ালেখা করে বাংলাদেশে আসলে বাংলাদেশে ওই ডিগ্রি রিকগনিশন আছে। একটা ছোট্ট একটা ইনফরমেশন শেয়ার করি, এটা স্টুডেন্টদের জন্য খুবই বেশি কাজে লাগবে। সেটা হচ্ছে মালয়েশিয়াতে কেউ যদি পড়ালেখা করে বা বাংলাদেশে ব্যাক করে সে প্র্যাকটিস করতে চায়, তাদের একটা রিকোয়ারমেন্ট আছে। রিকোয়ারমেন্টটা হচ্ছে বাংলাদেশে ভর্তি পরীক্ষাতে অ্যাটেন্ড করতে হবে স্টুডেন্টকে। ঠিক আছে? হ্যাঁ, সো সে যদি ভর্তি পরীক্ষাতে অ্যাটেন্ড করে, সে যে রেজিস্ট্রেশনের কাগজটা আছে সে চান্স পায় না, কোনো সমস্যা না, বাট সেই কাগজটা তার লাগবে। এটা ইম্পর্টেন্ট পেপার। তার মানে আমরা জানতে পারলাম, আপনি দেখেন মালয়েশিয়াতে ওয়ার্ল্ডের বেস্ট ইউনিভার্সিটি ক্যাম্পাসগুলো আছে। সেই ক্যাম্পাসে সেম সাবজেক্ট, সেম ইউনিভার্সিটি, সেম ক্যাম্পাস, সেম স্ট্যান্ডার্ড অফ এডুকেশনে আপনি মালয়েশিয়াতে পড়তে পারছেন এবং সেখানে আপনি পড়ালেখা করার পরে 2+1-এ আপনি চাইলে কিন্তু ক্রেডিট ট্রান্সফার করতে পারতেছেন। আমাদের যেমন বাংলাদেশ থেকে সরাসরি অনেক কান্ট্রিতে অ্যাপ্লিকেশন করলে আমরা অনেক সময় ভিসা চ্যালেঞ্জগুলো ফেস করি। মালয়েশিয়াতে ডকুমেন্ট চ্যালেঞ্জ নাই, ফান্ড চ্যালেঞ্জ নাই, আপনি ইজিলি চলে যেতে পারতেছেন। আমি একটু জানতে চাইবো যে মালয়েশিয়ায় এই যে প্রাইভেট ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটি, ইন্টারন্যাশনাল ক্যাম্পাসে যাইতে হলে একটা স্টুডেন্টের রিকোয়ারমেন্ট লাগে, রাইট? তো রিকোয়ারমেন্টের ক্ষেত্রে তার একাডেমিক এবং তার ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট গুলা যদি একটু ক্লিয়ার করতেন। আচ্ছা, আমি প্রথমে ল্যাঙ্গুয়েজ এবং তারা কোন কোন প্রোগ্রামে যেতে পারবে, তারা এসএসসি পাস করে যেতে পারবে কিনা, এসএসসি পাস করে যেতে পারবে কিনা, তারা ফাউন্ডেশনে যেতে হলে তার রিকোয়ারমেন্ট কি, আন্ডারগ্রেডে যেতে হলে তার রিকোয়ারমেন্ট কি, মাস্টার্সে যেতে হলে রিকোয়ারমেন্ট কি। আমরা জানি বাংলাদেশ থেকে অনেক পিএইচডি স্টুডেন্ট মালয়েশিয়াতে যায়, তার রিকোয়ারমেন্টটা কি, কোন কোন ইউনিভার্সিটিতে যায়, এগুলো যদি একটু বিস্তারিত আমাদেরকে বলতেন। ওকে, শিওর। আমি স্টেপ বাই স্টেপ শুরু করি। ফার্স্ট অফ অল হচ্ছে বাংলাদেশ থেকে একজন স্টুডেন্ট এসএসসি কমপ্লিট করে মালয়েশিয়াতে ফাউন্ডেশন প্রোগ্রামে যেতে পারে, হ্যাঁ? সো এটা একটা বিগ নিউজ। তার কারণ হচ্ছে বাংলাদেশে অনেক মানুষ এটা জানে না, অনেক মানুষ এটা জানে না, হ্যাঁ? আর ফাউন্ডেশন প্রোগ্রাম হচ্ছে মাত্র ১ বছর, হ্যাঁ? তার মানে হচ্ছে এসএসসি অথবা ও লেভেলস কমপ্লিট করার পর মাত্র ১ বছর পরেই কিন্তু স্টুডেন্ট সরাসরি ব্যাচেলর প্রোগ্রামে চলে যাচ্ছে। দ্যাট মিন্স ফাউন্ডেশন লিডিং টু ব্যাচেলর, রাইট? ফাউন্ডেশন লিডিং টু ব্যাচেলর। তো বাংলাদেশে যেটা হয়, অনেকে এ লেভেলস কমপ্লিট করে ২ বছরের জায়গায় ৩ বছর লাগে, কখনো এর বেশিও লাগে। অনেক সময় রেজাল্ট ভালো হয়, আবার অনেক সময় খারাপও হয়। তখন গিয়ে তারা চিন্তা করে যে ঠিক আছে আবার ফাউন্ডেশন করব। তাহলে কিন্তু সে আসলে পিছনের দিকে আগাইলো। ২ বছর পিছিয়ে গেল। হ্যাঁ, সো সেক্ষেত্রে আমরা রেকমেন্ড করি ও লেভেলস যারা কমপ্লিট করেছে, রাদার দ্যান ডুইং এ লেভেলস দে কুড ডু দ্য ফাউন্ডেশন, হ্যাঁ, এন্ড দে কুড স্পিড আপ দেয়ার লাইফ, রাইট? হ্যাঁ, টাইমটা সেভ হয়ে যাচ্ছে অলমোস্ট 2 ইয়ার্স, রাইট? এক্স্যাক্টলি, এটা তো আসলে অনেক বড় একটা ব্যাপার। টাইম এন্ড মানি বোথ। টাইম এন্ড মানি বোথ, রাইট? হ্যাঁ, সো ডেফিনেটলি আমরা রেকমেন্ড করব যে মালয়েশিয়াতে যেহেতু ও লেভেলস এবং এসএসসি এর পরে ফাউন্ডেশন করা যায়, সো স্টুডেন্ট কুড অ্যাপ্লাই ইমিডিয়েটলি থ্রু ফাউন্ডেশন টু আদার ইউনিভার্সিটিস, হ্যাঁ? সো এখন আমরা যদি চিন্তা করি যে এসএসসি, এইচএসসি, তারপর হলো আন্ডার গ্রাজুয়েট, মাস্টার্স এবং পিএইচডি, তার ইংলিশ রিকোয়ারমেন্ট কি? হ্যাঁ, আমরা জানি যে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডে যেতে হলে আইএলটিএস লাগবে, এটা লাগবে, সেটা লাগবে, অনেক কিছুই লাগে, হ্যাঁ? মালয়েশিয়াতে যেতে কি লাগে? অ্যান্সারটা একটু টেকনিক্যাল। তার কারণ হচ্ছে ফার্স্ট অফ অল ফাউন্ডেশন প্রোগ্রামে ইমিগ্রেশনের ইংলিশ রিকোয়ারমেন্ট নাই। সো অনেক ইউনিভার্সিটি আছে, স্টুডেন্ট একদম টোটালি কোনো ধরনের আইএলটিএস ছাড়াই তারা সেই ইউনিভার্সিটি যেতে পারবে ফাউন্ডেশন প্রোগ্রামে অথবা আফটার এসএসসি। ফাউন্ডেশন প্রোগ্রাম মিন্স উইদাউট আইএলটিএস, উইদাউট আইএলটিএস হি আর শি ক্যান অ্যাপ্লাই। একটা দুইটা ইউনিভার্সিটি আছে যাদের ইউনিভার্সিটির নিজস্ব রিকোয়ারমেন্ট আছে, যেমন মনাশ ইউনিভার্সিটি, টেলার্স, ওদের নিজস্ব রিকোয়ারমেন্ট, এটা ইমিগ্রেশন রিকোয়ারমেন্ট না। সো সেখানে 4.5 লাগে আইএলটিএস, মিনিমাম আইএলটিএস লাগে, হ্যাঁ? সো রেস্ট অফ দ্য ইউনিভার্সিটিতে আইএলটিএস ছাড়াই কিন্তু স্টুডেন্ট ফ্লাই করতে পারতেছে ফাউন্ডেশনে। সো এটা একটা চমৎকার অপশন, কোনো হেডেক নাই, কিছু নাই, সে চলে গেল। এখন ব্যাচেলার প্রোগ্রামে মালয়েশিয়াতে একটা জিনিস আছে, সেটা হলো আইএলটিএস ছাড়া যাওয়া যায়, বাট আইএলটিএসটা এন্ড অফ দ্য ডে কমপ্লিট করতে হয়। হ্যাঁ, এই ইনফরমেশনটা আসলে অনেকেই জানে না। সেটা হচ্ছে, মনে করেন ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে একজন স্টুডেন্ট আইএলটিএস ছাড়া ফ্লাই করতে পারবে, হ্যাঁ? সো আইএলটিএস ছাড়া সে ফ্লাই করার পরে কিছু ইউনিভার্সিটি বলে যে না, তুমি ইংলিশ কোর্স করো, আইএলটিএস কমপ্লিট করো, তারপরে তুমি ক্লাস শুরু করো। আর কিছু ইউনিভার্সিটি বলে যে হ্যাঁ, না, তুমি ক্লাস শুরু করো,
12 মাসের ভিতরে তুমি তোমার ইংলিশ কন্ডিশন রিমুভ করবা। ওকে। ঠিক আছে? সো আইএলটিএস রিকোয়ারমেন্ট হচ্ছে ম্যাক্সিমাম কোর্সে 5 ব্যাচেলর প্রোগ্রামে, কিছু কিছু স্পেসিফিক কোর্সে হচ্ছে 5.5। এবং মালয়েশিয়াতে একটা চমৎকার জিনিস আছে, ওরা শুধু ওভারঅল দেখে আর কিচ্ছু দেখে না, অনলি ওভারঅল। মনে করেন আপনি 5.5 পাইলেন অথবা 5 পাইলেন বা একটা ব্যান্ড অনেক কম, ডাজন্ট ম্যাটার। যেখানে অন্য অন্য দেশে বলা হয় না তুমি ওভারঅল 5.5 মিনিমাম 5 থাকতে হবে, এটা থাকতে হবে, সেটা থাকতে হবে। মালয়েশিয়াতে এরকম কোনো রিকোয়ারমেন্ট নাই, ভেরি ফ্লেক্সিবল। এবং আইএলটিএস ছাড়া স্টুডেন্ট কুড ফ্লাই, দে কুড স্টার্ট দ্য ক্লাস। এটা না যে না আমি আইএলটিএস নাই, আমি এখন বাংলাদেশে থাকতে হবে। সো দ্য মোমেন্ট দে ডিসাইডেড দে কুড ফ্লাই। সো এটা গেল আমাদের ব্যাচেলার প্রোগ্রামের রিকোয়ারমেন্ট। মাস্টার্স প্রোগ্রামের রিকোয়ারমেন্ট হচ্ছে ওভারঅল 6 অথবা এমওআই। হ্যাঁ, সো এমওআই কুড বি ফ্রম এনি ইউনিভার্সিটি ইনক্লুডিং ন্যাশনাল ইউনিভার্সিটি। এবং এমওআই আমি জানি একজন ভাইয়া কিছুদিন আগে উনি পিএইচডিতে গেল, উনির 30 বছর আগের এমওআই। হ্যাঁ, সো পিএইচডি প্রোগ্রামে গেছে এমওআই দিয়ে। হ্যাঁ, তো এমওআই দিয়ে একজন স্টুডেন্ট মাস্টার্স প্রোগ্রামে যেতে পারতেছে এবং পিএইচডি প্রোগ্রামে যেতে পারতেছে। এখন মনে করেন আমি চিন্তা করলাম আমি পিএইচডি করবো, আমার টাইম নাই আইএলটিএস করার, আমার বাট আই হ্যাভ এ হিউজ এক্সপিরিয়েন্স। হোয়াট আই উইল ডু, আই হ্যাভ এমওআই, ওকে নো প্রবলেম, আই এম স্কিলড ইন ইংলিশ, আই কুড স্টাডি। ঠিক আছে? হোয়াট অ্যাবাউট দ্য গ্যাপ এক্সপ্লেনেশন? হ্যাঁ, তো গ্যাপ ইজ নট এ প্রবলেম ফর পিএইচডি এন্ড মাস্টার্স। ইভেন আমার বয়স 50 বছর, ডাজন্ট ম্যাটার। ঠিক আছে, ফর মাস্টার্স এবং পিএইচডি প্রোগ্রাম। বাট ফর ফাউন্ডেশন, ইমিগ্রেশন প্রেফার 23 maximum for foundation. For bachelor, immigration prefer maximum 30, not more than that for bachelor program. ঠিক আছে? সো আমার বয়স 27 বছর, আমি কিন্তু ব্যাচেলর প্রোগ্রামে মালয়েশিয়াতে যেতে পারতেছি। ওয়াও, রাইট? হ্যাঁ, অন্য কোনো কান্ট্রি কিন্তু আমাকে অ্যাকসেপ্ট করবে না ইন দ্যাট কেস। তার মানে আমি যে কোনো টাইমে চাইলে মোটামুটি একটা স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে পড়ালেখা শুরু করতে পারি। আমরাও চাইলে এখন মাস্টার্স তো করছি, আমরা পিএইচডি করতে পারি, রাইট? অবশ্যই মাস্টার্স পিএইচডি। এবং আমরা প্রচুর কোয়েরি পাই। হ্যাঁ, অনেকে আছে আসলে যে কোনো কারণে হোক বাংলাদেশে থাকতে চায় না, বললাম ভাই আমি থাকবো না, অ্যাজ এন এক্সাম্পল। হ্যাঁ, আমি আই হ্যাভ হিউজ এক্সপিরিয়েন্স, আমাকে ভাই একটা পিএইচডি অপশন দেন। তো এখন অন্যান্য কান্ট্রিতে রিসার্চ পেপার লাগে পিএইচডির জন্য। হ্যাঁ, তারপর সুপারভাইজার ম্যানেজ করতে হয়। মালয়েশিয়াতে সুপারভাইজার ম্যানেজ করতে হয় না। হ্যাঁ, কিচ্ছু করা লাগে না। হ্যাঁ, শুধু আপনি রিসার্চ প্রপোজাল দিবেন এবং ইউ উইল গেট দ্য অফার লেটার উইথ এমওআই। তো এত সহজ ইজি প্রসেসে মালয়েশিয়াতে গিয়ে পিএইচডি করা। কোন ইউনিভার্সিটিতে করা যায় পিএইচডি গুলো? অনেক ম্যাক্সিমাম ইউনিভার্সিটি পিএইচডি অফার করে সব। হ্যাঁ হ্যাঁ, তারপরে বাট এই পিএইচডির ভিতরে সবচেয়ে ডিমান্ডিং, ওয়ান অফ দ্য ডিমান্ডিং ইউনিভার্সিটি হচ্ছে ইউনি10 কিউএস র‍্যাঙ্কিং। আমি আগে জানতাম লিংকক উইং এ অনেক পিএইচডি স্টুডেন্ট যায়, 12,000 রিঙ্গিত নিত এক সময়। রাইট, খুব রিজনেবল। হ্যাঁ, পিএইচডি টিউশন ফিস কিন্তু অনেক কম। হ্যাঁ, এটা 3 বছরের পিএইচডি, 5 বছর পর্যন্ত থাকা যায়, কখনো কখনো 6 বছর পর্যন্ত থাকা যায়। হ্যাঁ, সো আফটার 3 to 6 ইয়ার্স আপনি মোটামুটি রিল্যাক্স। এবং কিছু ইউনিভার্সিটি আছে যেখানে হচ্ছে আপনার টোটালি আপনাকে মালয়েশিয়াতে থাকতেও হবে না। অনেকে বলে আমি চাকরি করি, আমি ভাই চাকরি ছাড়তে পারবো না, আমি বাংলাদেশে থাকবো, বাট আমি মালয়েশিয়ার পিএইচডি করতে চাই। সো দে হ্যাভ টু অপশনস। হ্যাঁ, সো সেটা হচ্ছে মালয়েশিয়া। আমাদের শিক্ষামন্ত্রীর পিএইচডিটাও কিন্তু মালয়েশিয়া থেকে, আইএম থেকে, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি অফ মালয়েশিয়া। বর্তমান শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন থেকে, আমি যতদূর জানি আর কি। রাইট, এক্স্যাক্টলি। হ্যাঁ, সেটা একটা চমৎকার হাই কোয়ালিটি এডুকেশন ইজ অফারিং। আমরা যদি এখন একাডেমিক রিকোয়ারমেন্ট চিন্তা করি, একাডেমিক একটা স্টুডেন্টের তার হলো এসএসসি তে থাকতে হবে মাত্র জিপিএ 2 আউট অফ 5। ঠিক আছে, তাহলে সে ফাউন্ডেশন অথবা ফাউন্ডেশন প্রোগ্রামে যেতে পারতেছে। একদম মিনিমাম তার পাস করলেই হবে, রাইট। আর সে যদি ফাউন্ডেশন প্রোগ্রামে যেতে চায় তাহলে ফাউন্ডেশনে তার লাগবে হচ্ছে 5টা সি। এখন স্টুডেন্ট 5টা সি পায় নাই, স্টুডেন্ট 3টা সি পাইলো আর 2টা ডি পাইলো। ইন দ্যাট কেস স্টুডেন্ট কুড অ্যাপ্লাই ডিপ্লোমা প্রোগ্রাম। সো ডিপ্লোমা প্রোগ্রাম হচ্ছে আপনার 2 বছর। হ্যাঁ, কিন্তু ডিপ্লোমা যদি মালয়েশিয়াতে করে একটা লাভ আছে, লাভ হচ্ছে অনার্সে সে সেকেন্ড ইয়ারে জয়েন করবে, নট ফার্স্ট ইয়ার। ওকে, সো তার কিন্তু আলটিমেটলি টোটাল টাইম ডিপ্লোমা লিডিং টু ব্যাচেলর, রাইট। হ্যাঁ, তার কিন্তু একটা বছরও নষ্ট হচ্ছে না। হ্যাঁ, সো দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট। হ্যাঁ, সো স্টুডেন্ট কুড ডু দ্য ব্যাচেলর অর ডিপ্লোমা। তারপরে হচ্ছে আপনার যখন আপনার এটা শেষ হয়ে গেল, নাও মাস্টার্স, রাইট? সো মাস্টার্সে আপনার সিজিপিএ লাগবে হচ্ছে ব্যাচেলারের 2.5 আউট অফ 4। ঠিক আছে, কখনো ইটস রেয়ার, কখনো রেজাল্ট একটু কম হলেও দে মে কনসিডার বিকজ অফ দ্য এক্সপিরিয়েন্স। সো 2.5 ইজ ইজি, ইয়েস। 2.5 এর নিচে যদি হয় তাহলে ডিপেন্ড অফ দ্য এক্সপিরিয়েন্স, দে মে অ্যাকসেপ্ট। ওকে, থ্যাংক ইউ আমরা মহিষ ভাই খুব সুন্দরভাবে বুঝিয়ে বলার জন্য। আপনারা জানতে পারলেন যে
মালয়েশিয়াতে আসলে স্টুডেন্টের যদি পড়ালেখার ইচ্ছা থাকে, যে সে পড়ালেখা ফার্দার এডুকেশনে যেতে চায়, সে চাইলে আসলে যেতে পারবে। সেক্ষেত্রে দেখেন আপনার একাডেমিক রেজাল্টে ফ্লেক্সিবিলিটি আছে, একদম মিনিমাম একাডেমিক রেজাল্ট নিয়েও সে যেতে পারতেছে, এসএসসি করার পরে সে যেতে পারতেছে, ইন্টারমিডিয়েটের করার পরে যেতে পারতেছে, ও লেভেলস অ্যান্ড ইকুইভ্যালেন্টে যেতে পারতেছে, এ লেভেলস অ্যান্ড ইকুইভ্যালেন্টে যেতে পারতেছে। সে যদি রেজাল্ট কোনো কারণে এ লেভেলস এর রেজাল্ট খারাপও করে, তারপরেও সে যেতে পারতেছে মালয়েশিয়াতে, কারণ এখানে গ্যাপ নিয়ে খুব বেশি ইস্যু নেই, সে চাইলে যেতে পারতেছে। আইএলস এর একটা মিনিমাম স্কোর থাকলেও যেতে পারতেছে, উইদাউট আইএলসেও যেতে পারতেছে। মানে স্টুডেন্টের বেসিক্যালি ওখানে যে ইন্টেনশন যদি তার পড়ালেখা হয় এবং সে ফার্দার এডুকেশন চায়, সে যেতে পারবে। মাস্টার্সের জন্য সে দেখা যাচ্ছে একটা মিনিমাম এডুকেশন থাকলেও এমওআই নিয়ে সে যেতে পারতেছে। পিএইচডিতে সে যে কোনো টাইমে চিন্তা করলো, ঠিক আছে আমি দেশে আছি, একটা ভালো চাকরি করতাম, এখন ঠিক আছে আমি 4-5 বছর আমার ফ্যামিলি নিয়ে মালয়েশিয়াতে থাকবো। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে সে কিন্তু যদি পিএইচডি করে ফুল ফ্যামিলি নিয়ে যাইতে পারতেছে, তার বাচ্চারা মালয়েশিয়ার স্কুলে পড়ালেখা করতে পারতেছে, ওয়াইফ তার সাথে যেতে পারতেছে, ফুল ফ্যামিলি কিন্তু ওখানে থাকতে পারতেছে। এগুলা মালয়েশিয়ার পাবলিক, প্রাইভেট এবং ইন্টারন্যাশনাল যে ক্যাম্পাসগুলো আছে প্রত্যেকটা জায়গায় কিন্তু তার এই ইন্টারন্যাশনাল এডুকেশনের সুযোগ আছে। আসলে মালয়েশিয়া একটা চমৎকার ডেস্টিনেশন হায়ার স্টাডির জন্য। বাংলাদেশ থেকে আসলে ওয়ান ওয়ে ডেস্টিনেশন, ডিরেক্ট ফ্লাইট আছে, 4 থেকে 5 ঘন্টা লাগে। মালয়েশিয়ার ফুড আমাদের মতন, রাইট, হ্যাঁ, মালয়েশিয়ার কালচার আমাদের মতন, এই জন্য স্টুডেন্টের জন্য খুবই ইজি গোয়িং ডেস্টিনেশন। আমরা একটু আসবো যে বলা হয় যে মালয়েশিয়াতে যদি কোনো স্টুডেন্ট চলে যায়, সে 5 থেকে 7 লাখ টাকা লুজার হওয়ার সুযোগ থাকে। তার ওয়ান অফ দ্য রিজন হচ্ছে মেডিকেল। তো একটা স্টুডেন্ট ওখানে যাওয়ার পরে সেই চ্যালেঞ্জটা কিভাবে ফেস করবে? আচ্ছা, ফার্স্ট অফ অল আমরা রেকমেন্ড করি, কারণ একটা হেলথ ডিক্লারেশন ফর্ম থাকে বিফোর দ্য ভিসা। হ্যাঁ, সো এই হেলথ ডিক্লারেশন ফর্ম কিন্তু স্টুডেন্ট নিজে বলে, হ্যাঁ আমার এই অসুখ নাই, আমার হেপাটাইটিস বি নাই, আমার টিবি নাই, হ্যাঁ, সো আমার এই অসুখগুলো আমার নাই। সে কিন্তু টিক দেওয়ার পরে সে সাইন করে, ডিক্লারেশন করে, এবং ডিক্লারেশন মানে কি স্টুডেন্ট 100% শিওর হওয়ার পরে সে যখন মালয়েশিয়াতে ফ্লাই করার পরে এই অসুখগুলো ধরা পড়ে, তো ডিপেন্ড অফ দ্য ইউনিভার্সিটি এবং কেস। যদি ড্রাগ কেস হয়, মনে করেন আমি ভিসা পাইলাম, পার্টি করলাম, অ্যালকোহল খাইলাম, তারপর আমরা ধরা পড়লাম, তখন ওরা আবার সুযোগ দেয় যে আরেকবার টেস্ট করো তোমরা। সেকেন্ড টেস্টে যদি এটা মোটামুটি প্রবলেম সলভ হয়ে যায়, টেস্টে যদি ধরা না পড়ে, তাহলে দেয়ার ইজ নো ইস্যুস। আর যদি এটা থাকে, তাহলে ওই টিউশন ফিস যেটা আমরা পেমেন্ট করে আসছি ড্রাগের ক্ষেত্রে, সেটা নন রিফান্ডেবল। আর অন্য যে কোনো ক্ষেত্রে ইউনিভার্সিটিটা সামটাইমস ফ্লেক্সিবল, হ্যাঁ, কারণ টাকাটা দেয় কিন্তু ইউনিভার্সিটি। যেমন স্পেসিফিকলি আমি যদি বলি ইউনিভার্সিটি অফ ওলঙ্গন, টেইলার্স, হ্যাঁ, ওরা কিন্তু 100% রিফান্ড করে। হ্যাঁ, মানে ইউনিভার্সিটি যেগুলো ভালো স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি, হ্যাঁ, তারা কিন্তু 1 টাকাও রাখে না। আর একটু গরিব ইউনিভার্সিটি যেটা, যারা তারা মনে করেন টাকা পাইছি আর দিব না ভাই, চান্স পাইছি, হ্যাঁ, সো তারা কিন্তু অনেক সময় কোনো টাকাই আপনাদের ফেরত দিবে না। হ্যাঁ, সো এখানে একটু বেশি কেয়ারফুল থাকতে হবে। বাট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি যেগুলো স্ট্যান্ডার্ড, হ্যাঁ, কিউএস র্যাঙ্কিং হাই, তারা টাকাটা ব্যাক করে। রাইট। তার মানে আপনাদের উচিত স্টুডেন্টদেরকে প্রবলেম থেকে সরে আসার জন্য বাংলাদেশে যাওয়ার আগে বাংলাদেশের টিবি টেস্টটা করা, বাংলাদেশ থেকে এইচবিএস বি এবং সিটা টেস্ট করা এবং এইচটা টেস্ট করা, কারণ এইসব থাকলে মালয়েশিয়া কষ্ট করে যাবেন, যাওয়ার পরেও কিন্তু মালয়েশিয়া আপনাকে রিটার্ন করাই দিবে। তো বেস্ট হচ্ছে যাওয়ার আগে এই টেস্টগুলো করা। আর একটা বিষয় হচ্ছে আমরা ওখানে যাওয়ার পরে আসলে ইয়াং বয়সে অনেক সময় সেলিব্রেট করে বসি যে যা গেলাম, একটু ক্যানাবিস নিলাম অথবা একটু ড্রিঙ্কস করলাম। তো মেডিকেল করার আগে আমি স্টুডেন্টদেরকে বলবো যে এই ধরনের ইস্যুগুলার থেকে যেন ওরা দূরে থাকে, কারণ মেডিকেল পাস করার পরে বাংলাদেশ থেকে সাধারণত স্টুডেন্টরা 3 মাসের ভিসা নিয়ে যায়। ওখানে যাওয়ার পরে মেডিকেল করার পরে ওদেরকে আরো 1 বছর ভিসা দেওয়া হয়, মানে প্রতি বছর ভিসাটা রিনিউ হয়, এবং এই 1 বছর ভিসা নেওয়ার আগে তারা যেন যে কোনো কিছু থেকে বিরত থাকে। আসলে মালয়েশিয়া ইজ এ ফ্যান্টাস্টিক ডেস্টিনেশন। আপনার কাছ থেকে অনেক কিছু জানতে পারতেছি। আসলে মালয়েশিয়াতে স্টুডেন্টদের পড়ালেখার জন্য খুবই ইজি গোয়িং একটা প্লেস। মালয়েশিয়া একটা মজার জিনিস বলি, সেটা হলো আমি একজন থাকে হচ্ছে নিউজিল্যান্ড, হ্যাঁ, তো সে মালয়েশিয়াতে বেড়াতে গেছিল। আমি জিজ্ঞেস করলাম, ভাই কেমন লাগলো মালয়েশিয়া? বলে, আরে এটা তো এশিয়ান নিউজিল্যান্ড। হ্যাঁ, আরেকজন থাকে হলো ইউকে, সে মালয়েশিয়াতে গেছিল। আমি বললাম, ভাই মালয়েশিয়া কেমন লাগছে? বলে, এটা তো এশিয়ার ইউকে। আরেকজন থাকে অস্ট্রেলিয়াতে, আমি বললাম, ভাই মালয়েশিয়া কেমন লাগছে? বলে, এটা তো এশিয়ার অস্ট্রেলিয়া। হ্যাঁ, সো মালয়েশিয়া আসলে এত সুন্দর একটা দেশ, এত চমৎকার একটা দেশ, এত নাইস ওয়েদার ফ্রেন্ডলি একটা দেশ, মানে কি বলবো, সারা ওয়ার্ল্ডের কম্বিনেশন হচ্ছে, ওয়ার্ল্ড কম্বিনেশন, মাল্টি ডেস্টিনেশন। আপনার কাছে ইউ উইল গেট এ ইন্টারন্যাশনাল ফ্লেভার। বাংলাদেশ থেকে গেলে কিন্তু আমাদের মনে হয় যে আমরা বাংলাদেশে আছি।
রাইট 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 ওয়েদার কিন্তু আমাদের মতোই অনেকটা, রাইট 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 হ্যাঁ, খুবই চমৎকার ওয়েদার। আমি তো মনে করি, এবং আমরা যেমন বাংলাদেশেও যেমন অনেকে বাইরে খাবার খায়, হ্যাঁ, বাইরে বাইরে মানে হলো রাস্তার পাশে, মানে ওপেন স্কাই, হ্যাঁ। সো মালয়েশিয়াতে এটা কিন্তু অনেক বেশি পপুলার। মালয়েশিয়া তো বাঙালি কমিউনিটিও হিউজ হিউজ কমিউনিটি। রাস্তার ঘাটে ঘুরতে বেড়াইতে আপনি বাঙালি পাবেন, আপনি কখনো আইসোলেটেড মনে হবে না নিজেকে। রাইট। আরেকটা জিনিস ইটস ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মুসলিম কালচার। হ্যাঁ, ইয়েস, মালয়েশিয়া ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তার কারণ হচ্ছে আমি নিউজিল্যান্ডে ছিলাম 7 বছর, আজান তো শুনতাম না কখনো, হ্যাঁ। সো মালয়েশিয়াতে যাওয়ার পর দেখি আজান শোনা যায়, হ্যাঁ, নামাজ পড়তে যাওয়া যায়, হ্যাঁ, সবাই মুসলিমরা, মানে একদম মানে আমাদের যে নিড গুলো আছে, হ্যাঁ, মুসলিম কালচারে রিলিজিয়াস নিড গুলো, সেগুলো কিন্তু খুব নাইসলি আমরা পারফর্ম করতে পারছি, হ্যাঁ। সো এটা কিন্তু ওয়ান অফ দ্য মানে ভেরি ভেরি মানে গুড অপশন। ফুড অলসো, রাইট, তারা তো ঝাল খায় বাংলাদেশের সাথে। আমি কয়েকদিন আগে এক স্টুডেন্ট আমার সাথে কথা হইলো, সে বললো যে ভাই আমি মালয়েশিয়া যেতে চাই পিএইচডি প্রোগ্রামে ফ্যামিলি নিয়ে। আমি বললাম কেন মালয়েশিয়া চুজ করলেন? বলে ভাই আমি তবলিগ করি, আমার আসলে তবলিগে আমি মালয়েশিয়া অনেক মানুষের সাথে আমার পরিচয়। সো আমি আমার কাছে মনে হয়েছে যে মালয়েশিয়া ইজ দ্য বেস্ট কান্ট্রি। সো যে যার মতো করে কিন্তু মালয়েশিয়াকে আপন করে নিতেছে। থ্যাংক ইউ আমরান মুফিজ ভাই। আমরা এবার জানতে চাবো আসলে মালয়েশিয়াতে একটা স্টুডেন্ট যাওয়ার সময় তার কস্টিংটা কেমন, লিভিং কস্ট এবং আদার কস্ট এবং ইএমজিএস ফি সবগুলো মিলে কস্টিংটা কেমন, এবং স্কলারশিপ হ্যাক সে কিভাবে স্কলারশিপ পেতে পারে এবং কিভাবে কস্ট কমাইতে পারে। রাইট, ইটস এ ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। কারণ প্রত্যেকটা মানুষ চায় আমি কিভাবে অল্প খরচে বেস্ট অ্যাফোর্ডেবল ডিগ্রিটা পাবো, হ্যাঁ, এটা সবার নিড, হ্যাঁ। এবং প্যারেন্টসদেরও এখানে আপনার ফাইন্যান্সিয়াল একটা ব্যাপার থাকে যে আমি কিভাবে কম খরচে আমার সন্তানকে পড়াইতে পারি, হ্যাঁ। সো আমরা যদি বলি যে ফার্স্ট অফ অল যদি বেসিক কস্ট হচ্ছে প্রথমে ইমিগ্রেশন ফিজ যেটা হয় ইএমজিএস, মালয়েশিয়াতে প্রথমে পেমেন্ট করতে হয়। সেটা এই মুহূর্তে 2,800 থেকে শুরু করে অ্যাপ্রক্সিমেটলি 4,200 এই রেঞ্জে ম্যাক্সিমাম ইউনিভার্সিটি চার্জ করে, হ্যাঁ। সো এটা বাংলাদেশি টাকা অ্যাপ্রক্সিমেটলি এখন আমরা বলতে পারি 90,000 টাকা থেকে 1,25,000 টাকা পর্যন্ত ইমিগ্রেশন ফিজ। আচ্ছা, এটা গেল নাম্বার 1। নাম্বার 2, মালয়েশিয়াতে ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে এক সেমিস্টারের টিউশন ফিস দিয়ে যাওয়া যায়, কিছু ইউনিভার্সিটিতে 1 বছরের টিউশন ফিস পেমেন্ট করে যেতে হয়। সো আমরা যদি ইজিভাবে চিন্তা করি, যেই ইউনিভার্সিটির টিউশন ফিস কম তাদেরকে 1 বছরের টিউশন ফিস পেমেন্ট করতে হয়, যেই ইউনিভার্সিটিগুলো টিউশন ফিস একটু তুলনামূলক বেশি সেখানে 1 সেমিস্টার টিউশন ফিস পেমেন্ট করেও যাওয়া যায়। সো অন অ্যাভারেজ মালয়েশিয়াতে আমি যদি একদম টপ র্যাঙ্ক ইউনিভার্সিটি বলি, 1 সেমিস্টার টিউশন ফিস এবং আনুষঙ্গিক খরচ সব কিছু সহ মাত্র 7 থেকে 8 লাখ টাকাতেই যাওয়া যাচ্ছে। হ্যাঁ, এখানে আসছে হলো আপনার ইমিগ্রেশন ফিস, 1 সেমিস্টারের টিউশন ফিস এবং তাদের রেজিস্ট্রেশন এবং আনুষঙ্গিক কস্ট সব কিছু সহ। সো মানে হচ্ছে, এবং পরবর্তী ফিসগুলো স্টুডেন্ট ইনস্টলমেন্টে পেমেন্ট করতে পারবে ইনটেক বাই ইনটেক, হ্যাঁ। আর যে ইউনিভার্সিটির টিউশন ফিস খুবই কম, মনে করেন পুরো 1 বছরের টিউশন ফিসই হলো মনে করেন 7 লাখ টাকা বা 8 লাখ টাকা, সেখানে কিন্তু আবার ইনস্টলমেন্ট হবে না, তাকে ফুল 7 অথবা 8 লাখ টাকা পেমেন্ট করে যেতে হবে এবং এটা তার অলরেডি 1 বছর টিউশন ফিস কাভার্ড। সো মোটামুটি 8 লাখ টাকা থাকলে কিন্তু মালয়েশিয়া ফ্লাই করা যাচ্ছে, ইনক্লুডিং অল দ্য কস্ট। সো দিস ইজ কোয়াইট অ্যাফোর্ডেবল। এখন আমরা আসবো মানে মোস্ট ডিমান্ডিং ইনফরমেশন, যেটা হলো স্কলারশিপ। বাংলাদেশি স্টুডেন্টরা সবকিছুর আগে গুগল সার্চে মনে নাম্বার 1 এ থাকবে যে স্টাডি অ্যাব্রড প্লাস স্কলারশিপ, রাইট। তো স্কলারশিপ সবাই চায় এবং মালয়েশিয়া কিন্তু স্কলারশিপের জন্য অনেক 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 বিখ্যাত। স্পেসিফিকলি যারা এইচএসসি কমপ্লিট করেছে তাদের জন্য মালয়েশিয়াতে অনেক স্কলারশিপ আছে। যাদের জিপিএ 5 তাদের আসলে আমি রেকমেন্ড করবো ডেফিনেটলি ইউ শুড অ্যাপ্লাই মালয়েশিয়া, কারণ যাদের জিপিএ 5 তাদের জন্য অনেকগুলো ইউনিভার্সিটি 50% স্কলারশিপ অফার করছে, ইনক্লুডিং সেগি, ইনক্লুডিং ইনটি, হ্যাঁ 50% স্কলারশিপ। তখন তো দেখা যাবে ওদের কস্ট বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটি থেকে অনেক নিচে নেমে চলে আসবে, রাইট অনেক কম চলে আসবে, অনেক কম, চিন্তার বাইরে, হ্যাঁ। এছাড়াও আপনার যাদের জিপিএ 4.5 অ্যাবাভ আছে তাদের হলো আপনার ডিপেন্ড অফ দ্য ইউনিভার্সিটি 15 to 30% স্কলারশিপ অফার করছে অনেক ইউনিভার্সিটি, হ্যাঁ, মানে আপ টু 30% স্কলারশিপ, 30% স্কলারশিপ। 4 পর্যন্ত যাদের থাকে তাদের 10% ম্যাক্সিমাম ইউনিভার্সিটি অফার করে, 10 to 15% অফার করছে। সো আপনার হাতে কিন্তু টাকা বাঁচানোর অপশনস আছে। রেজাল্ট ভালো, শুধু একাডেমিক রেজাল্টটা একটু ভালো হইতে হবে। ইউনিভার্সিটি চাচ্ছে আপনাকে স্কলারশিপ দিতে, নাও ইউ হ্যাভ টু টেক ইট। মানে ইউনিভার্সিটির ফান্ড আছে, রাইট, अवेलेबल ফান্ড আছে স্কলারশিপ দিতে, জাস্ট আপনার রেজাল্টটা একটু ম্যাচ করতে হবে। তার মানে মালয়েশিয়া বেস্ট স্টুডেন্টের জন্য বেস্ট ডেস্টিনেশন হচ্ছে মালয়েশিয়া। যে কস্টিং আপনার লোকাল ইউনিভার্সিটিগুলোতে হচ্ছে তার চেয়ে কম কস্টে উইথ স্কলারশিপ নিয়ে, স্কলারশিপ কিন্তু একটা রিওয়ার্ড,
রাইট, যে আপনি অ্যাচিভ করছেন হাউ, যে আপনার রেজাল্ট ভালো, একাডেমিক রেজাল্ট ভালো, ওইটার উপরে বেস করে আপনি স্কলারশিপ পাইছেন। পরবর্তীতে জব কিংবা আপনার আদার্স কিছুতেও কিন্তু এটা একটা ইসিএ হিসেবে ওয়ার্ক করবে, যে আপনি একটা স্কলার্স স্টুডেন্ট। আমি জাস্ট একটু অ্যাড করতে চাই যে স্পেসিফিকলি টেইলার্স ইউনিভার্সিটি আমি একটু আগে শেয়ার করেছিলাম যে 60,000 রিঙ্গিত স্কলারশিপ দিচ্ছে 2026 সালে। টেইলার্স কিন্তু আগে দিত না, কখনোই দেয় নাই। হ্যাঁ, সো 26,000 মানে কি বছরে 15,000 রিঙ্গিত ইন্টু 4 ইয়ার্স যদি হয় কোর্সটা, তাহলে 60,000 রিঙ্গিত। আর 60,000 রিঙ্গিত বাংলাদেশে কত? হ্যাঁ, প্রায় 18 থেকে 20 লাখ টাকা। তো 20 লাখ টাকা স্কলারশিপ, এটা শুনলেই তো বিশ্বাস হয় না। হ্যাঁ, সো মানুষের স্বপ্ন থাকে টেইলার্সে পড়ার, কিন্তু স্বপ্ন পূরণ অনেকে করতে পারে না যে টাকার কথা চিন্তা করে, বাট এখন আর কোনো টেনশন নাই। সো দে আর অফারিং স্কলারশিপ ফর বাংলাদেশি স্টুডেন্টস। সো দ্যাটস আ গ্রেট অপরচুনিটি। বাংলাদেশি স্টুডেন্টদের জন্য তার স্কলারশিপটা দিচ্ছে, রাইট? ওদের কান্ট্রি ওয়াইজ স্কলারশিপ থাকে তো, সো এই মুহূর্তে তারা চাচ্ছে, কারণ বাংলাদেশি স্টুডেন্টরা তারা খুবই পছন্দ করে, বিকজ হাই কোয়ালিটি স্টুডেন্টরা যখন যায় তারা ভালোভাবে পড়ালেখা করে, দ্য স্ট্যান্ডার্ড ইজ ভেরি হাই, সো দে লাভ বাংলাদেশি স্টুডেন্টস। ওখানে একটা স্টুডেন্টের পার মান্থ লিভিং কস্ট কেমন হতে পারে? আচ্ছা, আমরা যদি চিন্তা করি একটা ইউনিভার্সিটি অ্যাকোমোডেশনে যদি একজন স্টুডেন্ট থাকে, সো ইউনিভার্সিটি অ্যাকোমোডেশন শুরু হয় 600 রিঙ্গিত থেকে, ঠিক আছে? 600 থেকে 800, হ্যাঁ, এটা হচ্ছে শেয়ার্ড অ্যাকোমোডেশন। আর যদি একদম প্রাইভেট রুম চায় তাহলে হচ্ছে 700 বা 750 থেকে 1000 রিঙ্গিত পর্যন্ত, ঠিক আছে? তাহলে আমি চিন্তা করতে পারি দিস ইজ ইউনিভার্সিটি অ্যাকোমোডেশন। আর কেউ যদি বলে যে না ভাই আমি টাকা বাঁচাইতে চাই, তাহলে সে প্রাইভেট অ্যাকোমোডেশন শেয়ারিংয়ে থাকতে পারে 400 রিঙ্গিতে। সো সে 400 রিঙ্গিত হলো বাংলাদেশ টাকায় অ্যারাউন্ড 12,000 টাকা। হ্যাঁ, সো 10 থেকে 12,000 টাকায় সে মালয়েশিয়াতে থাকতে পারছে প্রাইভেট অ্যাকোমোডেশনে, অথবা 600 বা 650 রিঙ্গিত, যে অ্যারাউন্ড 15 থেকে 18,000 টাকায় সে ইউনিভার্সিটির ক্যাম্পাসের আশেপাশে হ্যাঁ সে থাকতে পারছে। আমি একটু অ্যাড করি যে মালয়েশিয়ার আসলে বাংলাদেশে আপনি 10-12,000 টাকা দিয়ে একটা মেসে থাকার সাথে এটা আসলে তুলনা করা যাবে না, কারণ ওদের কন্ডোগুলোতে আপনার সুইমিং পুল আছে, প্লাস আপনার ওয়াশিং মেশিন আছে, হাইলি স্ট্যান্ডার্ড ফ্যাসিলিটি, লাইফস্টাইলের জন্য আপনার যা যা লাগবে ওখানে কিন্তু সব আছে, জিম আছে, জিমনেশিয়াম আছে, হাইলি স্ট্যান্ডার্ড লাইফ লিড করতে যেটা লাগে ওই 400 রিঙ্গিতের মধ্যে কিন্তু আপনি সবই পেয়ে যাবেন। মালয়েশিয়াতে লিভিং স্ট্যান্ডার্ড খুবই খুবই হাই উইথ এ ভেরি লো কস্ট। এক্স্যাক্টলি, হ্যাঁ, মানে লাক্সারি উইথ অ্যাফোর্ডেবল কস্ট ইজ মালয়েশিয়া। ইয়েস, আমরা আসলে মালয়েশিয়াতে এখন যেটা জানতে চাই, তারা যে ওখানে পার্ট টাইম জব করতে পারবে কিনা, পার্ট টাইম জব করে কি ধরনের ইনকাম করতে পারবে, এবং এটা দিয়ে আসলে সেলফ ফান্ডেড মানে লিভিং প্লাস টিউশন ফি অনেকে চিন্তা করে রিকভার করার সুযোগ আছে কিনা। এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এবং স্টুডেন্টরা এটা জানতে চায়। হ্যাঁ, সো এখানে আমি যেটা রেকমেন্ড করি সেটা হচ্ছে আপনি যখন একটা টপ কোয়ালিটি ইউনিভার্সিটিতে পড়ালেখা করবেন, সো আপনার কিন্তু পড়ালেখার পিছনে সময় দিতে হবে। স্পেসিফিকলি আপনি যদি ইঞ্জিনিয়ারিং পড়েন অথবা আইটি রিলেটেড কোর্স পড়েন, সো দ্য মানি ইউ কুড আর্ন ইন মালয়েশিয়া সেটা আপনার লিভিং কস্ট আপনার কাভার করবে। টিউশন ফিসটা আসলে ইট উইল বি সামটাইমস ডিফিকাল্ট। সো আমি রেকমেন্ড করবো না আপনি টিউশন ফিস ইনকাম করবেন এই ফোকাসে আপনি টপ র্যাঙ্কড ইউনিভার্সিটিগুলোতে যান। বাট আপনার যদি প্রয়োজন হয় যে না আমাকে ইনকাম করেই পড়তে হবে, ইন দ্যাট কেস যেখানে কিছু অ্যাফোর্ডেবল ইউনিভার্সিটি আছে যাদের টিউশন ফিস কম, যেমন সিটি ইউনিভার্সিটি মালয়েশিয়া, আপনার লিঙ্কন ইউনিভার্সিটি মালয়েশিয়া, ইউনিমাই এবং আপনার ইউনিভার্সিটি মালায়া ওয়েলস, এই ইউনিভার্সিটিগুলো টিউশন ফিস হচ্ছে বছরে অ্যারাউন্ড 5 থেকে 6 লাখ টাকা। সো টিউশন ফিস যদি 5 থেকে 6 লাখ টাকার ভিতরে হয়, দেন স্টুডেন্ট মে ট্রাই হ্যাঁ টু কাভার লিভিং এক্সপেন্স অ্যান্ড টিউশন ফিস বোথ। বাট যদি টিউশন ফিস আপনার 10 লাখ টাকা হয়, 12 লাখ টাকা হয়, 13 লাখ টাকা হয়, ইন দ্যাট কেস স্টুডেন্টের জন্য অনেক চাপ পড়ে যাবে। সো সে পড়ালেখা করবে নাকি টিউশন ফিস অ্যারেঞ্জ করবে? So we recommend if you choose a right university, good university, you focus on study first. Then you could manage your living expense by doing part-time job. এবং পার্ট টাইম জবে যদি আমরা একদম হিসাব করি, একজন স্টুডেন্ট একদিন কাজ করলে সে 100 রিঙ্গিত ইনকাম করতে পারবে এমনি। হ্যাঁ, সপ্তাহে যদি 3 দিন কাজ করে তাহলে 300 রিঙ্গিত, সো 3-4 1200 রিঙ্গিত হচ্ছে সে এমনি নর্মালি ইনকাম করতে পারতেছে ইজিলি, যেটা দিয়ে কিন্তু তার লিভিং এক্সপেন্স, খাওয়া, ফুডিং সব কিছু কাভার হয়ে যাচ্ছে রিল্যাক্স মোডে, ঠিক আছে? বাট এখন সে যদি চায় না আমি টিউশন ফিস অ্যাড অন করবো, ইন দ্যাট কেস তার যখন সেমিস্টার ব্রেকগুলো থাকে তখন সে যদি একটু বেশি কাজ করে, সেখানে যদি বেশি সেভিংস করে, সেখানে যে সেভিংসটা করবে সেই টাকাটা সে অ্যাড অন করতে পারবে তার টিউশন ফিসের সাথে। ওকে, দ্যাটস গ্রেট। আমি আরেকটু কিছু বিষয় অ্যাড করি, আসলে যেটা আপনি জানতে পারলেন যে মালয়েশিয়াতে পার্ট টাইম জব করে 20 আওয়ার্স জব করা যায়। ভ্যাকেশনের টাইমে অনেক স্টুডেন্টরা ফুল টাইম জব করে, এবং সে যদি রেগুলার জব করে, যেমন ধরেন রেস্টুরেন্টগুলোতে অথবা বারগুলোতে অথবা আপনার সুপার শপগুলোতে, সেগুলোতে সাধারণত $8 থেকে $15 করে পায় স্টুডেন্টরা। সে যদি স্কুল বাচ্চাদের টিউশনি করে সেখানে কিন্তু প্রায় ডাবল ইনকাম করতে পারে, 30 রিঙ্গিত প্লাস ইনকাম করতে পারে। ইভেন সে যদি আপনার
আরো ভালো হয় সে লাইভ প্রেজেন্টার, লাইক ধরেন টিকটক করতে পারে অথবা ফেসবুক লাইভ করতে পারে, সেখানেও কিন্তু অনেক ভালো ইনকামের সুযোগ আছে। এবং মোর দেন দ্যাট, এবং সে যদি ফ্রিল্যান্সার হয়, তার যদি কোডিং এর উপরে ভালো দখল থাকে, যে সে কোডিং করতে পারে অথবা সে ওয়েবসাইট ডেভেলপ করতে পারে, সেক্ষেত্রেও কিন্তু তার পার্ট টাইম জব করার সুযোগ আছে, এবং সেই ইনকামগুলো কিন্তু অনেক বেশি। তখন সে দেখা যাচ্ছে লিভিং কস্ট আসলে খুব বেশি না মালয়েশিয়াতে, 1000 রিঙ্গিতের মধ্যেই হয়ে যায়। 1000 রিঙ্গিত তো আপনারা চিন্তা করলেন যে প্রতিদিন যদি এভারেজ $15 থাকে, 4 ঘন্টা জব করে, 4-15 60, দেখা যায় মাস শেষে একটা ভালো অ্যামাউন্ট চলে আসে। দেখা যায় লিভিং কস্ট তোলার পরও তার কিন্তু টিউশন ফি থেকে একটা অ্যামাউন্ট সে সেভ করতে পারে। আমরা মালয়েশিয়াকে এইভাবে ডিফাইন করতে পারি যে প্যারেন্টস যদি আপনাকে টিউশন ফি সাপোর্ট দেয়, লিভিং কস্ট আপনি মালয়েশিয়া থেকে ক্যারি অন করতে পারবেন। যদি আপনার বাসা দেখা যাচ্ছে ঢাকার বাইরে হয় সাপোজ, সেক্ষেত্রে কিন্তু ঢাকাতে নর্থ সাউথে পড়লে কিন্তু আপনার প্যারেন্টসকে, নট অনলি নর্থ সাউথ, এনি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়লে আপনার প্যারেন্টসকে কিন্তু টিউশন ফির পাশাপাশি লিভিং কস্টটাও কিন্তু আপনাকেই ক্যারি অন করতে হবে। বাট মালয়েশিয়াতে কিন্তু সেই সুযোগটা থাকতেছে আপনি হ্যান্ডস অন এক্সপিরিয়েন্সের জন্য। এক্স্যাক্টলি, একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। গত 3 দিন আগে একটা আপুর সাথে আমার কথা হয়েছে। উনি এসএসসি কমপ্লিট করেছে, তারপর একটু ব্রেক অফ স্টাডি আছে, এবং উনি হচ্ছে সফটওয়্যার বানায় এবং ফ্রিল্যান্সিং করে ইউএস এর একটা কোম্পানির সাথে। তার এই মুহূর্তে মান্থলি ইনকাম হচ্ছে মিনিমাম 3 লাখ টাকা, এসএসসি পাস। হ্যাঁ, উনি টেলার্সে যাবে, উনি অফার লেটার পেয়েছে এবং আজকে ইমিগ্রেশন পেমেন্ট করবে টুডে। হ্যাঁ, সো আপুর প্রসেসটা আমরা এখন করছি। সো জিনিসটা হলো যে উনি স্টাডি গ্যাপ আছে, বাট শি ইজ আর্নিং, সো শি ডোন্ট নিড টু ওয়ার্ক, বিকজ ফ্রিল্যান্সিং এ শি কুড ওয়ার্ক মানে এনিওয়ার ইন দ্য ওয়ার্ল্ড, শি কুড আর্ন দ্যাট মাচ অফ মানি অর ইভেন মোর। এবং মালয়েশিয়া ইজ হাব। এখন উনি মালয়েশিয়া কেন চুজ করছে? উনি তো ফ্রিল্যান্সিং করছেই, বাট উনি তো বাংলাদেশে বসে আছে, রাইট? বাংলাদেশে অনেক লিমিটেশনস আছে, বাট মালয়েশিয়া তো ইজ এ হাব। যখন উনি হাবের কাছে যাবে তখন তো উনি 6 লাখ টাকা ইনকাম করতে পারবে। হ্যাঁ, সো দ্যাট ইজ ওয়ান অফ দ্য রিজন। হ্যাঁ, সো মালয়েশিয়া হাব, যখন আমরা একটা ইন্টারন্যাশনাল ডেস্টিনেশনে যাব, তখন আমরা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মটা পাবো, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন পাবো, বড় বড় কোম্পানির হেড অফিসগুলো পাবো। সো আমাদের ক্যারিয়ার এক্সপ্লোর করার জন্য এটা একটা চমৎকার অপশন। এবার আমরা আসলে কথা বলবো ভিসা এবং চ্যালেঞ্জেস এবং ভিসা রিকোয়ারমেন্ট, কারণ স্টুডেন্ট আর যাইতে হলে তার ভিসা লাগবে। মালয়েশিয়া কিন্তু একটা সুন্দর বিষয় আছে, যেটা আপনার নিউজিল্যান্ডের ক্ষেত্রে সুযোগ আছে, যে টিউশন ফি কিন্তু ভিসার পরে। রাইট, এক্স্যাক্টলি। এইটা কিন্তু মালয়েশিয়া একটা চমৎকার বিষয়, যে আপনি কনফার্ম হচ্ছেন যে আপনার ভিসা কনফার্ম হয়ে গেছে, তারপরে কিন্তু আপনি টিউশন ফি ডিপোজিট করতে পারছেন। আমি ভিসা রিকোয়ারমেন্ট, ভিসা চ্যালেঞ্জেস, ভিসা আসলে রিফিউজ হয় কিনা এগুলা নিয়ে, আবার ভিসার জন্য কি কি রিকোয়ারমেন্ট লাগে, আর ভিসা হইতে কতদিন লাগে একটা স্টুডেন্টের, এটা নিয়ে একটু যদি বলতেন। ওকে, শিওর। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। আমি চাই স্টুডেন্ট এই পার্টটা খুব সিরিয়াসলি নেক। তার কারণ হচ্ছে ভিসার রিকোয়ারমেন্ট হচ্ছে আপনার 4 to 8 উইকস। হ্যাঁ, অ্যাকর্ডিং টু দ্য ইমিগ্রেশন। হ্যাঁ, ইএমজিএস ক্লিয়ারেন্স হতে 4 to 8 উইকস লাগে। তার মানে হচ্ছে আপনার 1 থেকে 2 মাস সময় লাগে। কখনো দ্রুত হয়ে যায়, কখনো সময় লাগে, বাট আমরা 1 থেকে 2 মাস আমরা অফিসিয়ালি আমরা মাথায় রাখবো। আচ্ছা, ভিসা কার হয় না, এটা ইম্পর্টেন্ট। এই অ্যান্সার যদি আমি জানি, তাহলে আমাদের সব প্রবলেম সলভ হয়ে যাবে। স্টুডেন্টের বাবার নাম এবং মায়ের নামের বানানের সাথে যদি পাসপোর্টের নামের বানান এবং তার যদি সার্টিফিকেটের নামের বানান ভুল থাকে, তাহলে ভিসা হয় না। আচ্ছা, প্রভিশনাল সার্টিফিকেট নট অ্যাকসেপ্টেড ইন মালয়েশিয়া। হ্যাঁ, সো আপনাকে অরিজিনাল সার্টিফিকেট দিতে হবে। আর যদি কোনো কারণে প্রভিশনাল সার্টিফিকেট থাকে, তাহলে ইন দ্যাট কেস স্কুল থেকে লেটার আনতে হবে যে তোমার এখনো অরিজিনাল সার্টিফিকেট আসে নাই। সো সাপোর্টিং ডকুমেন্টস লাগবে, তাহলে তোমার ভিসা হবে। নর্মালি মালয়েশিয়াতে এমনি ভিসা রেশিও মোর দেন 80% জেনারেলি। তারপরেও তোমার যদি মনের ভিতরে একটু খুঁতখুঁত থাকে, হারে ভিসা হবে কি হবে না, আই উইল রেকমেন্ড ইউ তুমি অবশ্যই একটা আইএলটিএস এক্সাম দাও। হ্যাঁ, আইএলটিএস যদি থাকে তোমার ভিসা হবে 100%। ঠিক আছে? আর বেসিক ডকুমেন্টস, একটা ভিসার সময় কী কী ডকুমেন্টস আবেদন করতে হয়, সো সেটা হচ্ছে তোমার পাসপোর্ট অল পেজেস, এবং পাসপোর্টের মেয়াদ অবশ্যই 18 মাস থাকতে হবে মিনিমাম। হ্যাঁ, এবং অল সার্টিফিকেট, এসএসসি এইচএসসির যে সার্টিফিকেট, মার্কশিট, হ্যাঁ, অল দ্য রিকোয়ার্ড ডকুমেন্টস ইউ হ্যাভ টু সাবমিট। আর কোনো কারণে যদি তোমার স্টাডি গ্যাপ থাকে, তাহলে তোমাকে একটা সিভি দিতে হবে, এবং সিভিতে তোমাকে থাকতে হবে যে তুমি কী করেছো। তুমি যদি জব করে থাকো, তো জবের যে করেছো সেটা ডিটেলসটা তোমার সিভিতে থাকতে হবে, এবং সেই জন্য সাপোর্টিং কাগজ থাকতে হবে, জব এক্সপিরিয়েন্স লেটার। সো যাদের গ্যাপ আছে তাদের জন্য এই কাগজগুলো যদি দেয়, আর তাহলে তোমাদের ভিসা হবে। আর মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট। আগে আমরা শুনতাম মালয়েশিয়া ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগে না। হ্যাঁ, খুব সুন্দর একটা কথা শুনতাম, এটা আসলে এখন আর নাই, এখন ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগে। সো ব্যাঙ্ক স্টেটমেন্ট কত টাকা লাগে? হ্যাঁ, সো এটা হচ্ছে তোমার মিনিমাম 1 বছরের টিউশন ফিস সাথে 1 বছরের লিভিং এক্সপেন্স। সো আমি যদি মনে করি যে আমার টিউশন ফিস বছরে 8 লাখ টাকা, লিভিং এক্সপেন্স 2 লাখ টাকা, তাহলে 10 লাখ টাকা ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাইলে কিন্তু হয়। যদি এটা অন্য ইউনিভার্সিটি হয়, টেইলার্স অথবা উলঙ্গন অথবা মনাশ, ইন দ্যাট কেসে আমরা রেকমেন্ড করি 15-20 লাখ টাকা। আপনি যত বেশি দেখাইতে পারেন, বেশি দেখাইলে সমস্যা নাই। হ্যাঁ, বাট কম যেন না হয়। আর ব্যাঙ্ক স্টেটমেন্টটা হতে হবে 6 মাসের পুরাতন।
তার মানে যে এমন না যে 6 মাস আগে থেকে আমার 20 লাখ টাকা আছে, আমার 20 লাখ টাকা হয়তো আমার 1 মাস আগে আছে, কোনো সমস্যা নাই। বাট স্টেটমেন্টটা, অ্যাকাউন্টটা 6 মাসের পুরাতন হতে হবে মিনিমাম। ঠিক আছে? সো ওল্ড অ্যাকাউন্ট থেকে স্টেটমেন্টটা দিতে হবে। আর অনেক সময় দেখা যায় যে আমরা যখন আবেদন করি, আমাদের পাসপোর্টের স্ক্যান কপিটা ভালো থাকে না, আমাদের যে ছবিটা আমরা দেই, ছবিটার ব্যাকগ্রাউন্ড হোয়াইট না। তো এই ধরনের ছোটোখাটো জিনিস কিন্তু অ্যাভয়েড করতে হবে, হ্যাঁ? একদম ভালো জেপিজি ফরম্যাটে হাই কোয়ালিটি রেজোলিউশনে ছবি দিতে হবে, পাসপোর্টের প্রপার স্ক্যান কপি দিতে হবে। এসব ছোটো ছোটো জিনিসগুলো যদি আমরা ঠিকমতো সাবমিট করতে পারি, তাহলে অবশ্যই ভিসা হবে। আর আরেকটা পার্ট, মালয়েশিয়াতে মাঝে মাঝে ইন্টারভিউ হয়, ইটস নট গ্যারান্টেড, মানে ইন্টারভিউ যে হবেই, ভিসা ইন্টারভিউ, হ্যাঁ হ্যাঁ, এমবেসি ইন্টারভিউ, এটা কিন্তু কোনো গ্যারান্টেড না। সো আপনার হতেও পারে, না হতে পারে। সো এখন ইন্টারভিউ যদি হয়, কি কোশ্চেন আসবে সেটার অ্যান্সারটা যদি আপনি প্রিপারেশন থাকেন, তাহলেই আপনার ভিসাটা হয়ে যাবে। ঠিক আছে? ইন্টারভিউ কি ফিজিক্যাল ইন্টারভিউ হয় না ওভার দ্য ফোন? না, ফিজিক্যাল হবে আপনার এমবাসি তো বাংলাদেশে আছে, এমবেসিতে, রাইট? হ্যাঁ, সো বারিধারাতে আপনাকে এক্স্যাক্টলি টাইম দেওয়া হবে, সেই টাইমে আপনি সরাসরি যাবেন। আপনি সাথে নিয়ে যাবেন আপনার ব্যাংক স্টেটমেন্টের হার্ড কপি, আপনার একাডেমিক ডকুমেন্টস, আর হচ্ছে আপনার একটা ফ্যামিলি পিকচার, হ্যাঁ, আর হচ্ছে স্পন্সরের ভিজিটিং কার্ড। আর স্পন্সর যদি ব্যবসা করে তাহলে ট্রেড লাইসেন্সের কপি, আর ব্যবসা যদি না করে তাহলে কিছু লাগবে না। সো এই হলো আপনার ডকুমেন্ট যেটা আপনি সাথে করে নিয়ে যাবেন, হ্যাঁ। আর তার সাথে আপনার লাগছে হচ্ছে কোশ্চেন, যে তুমি কোন ইউনিভার্সিটিতে যাবা, কেন যাবা, কোন সাবজেক্ট পড়বা, কেন পড়বা, আর হচ্ছে তোমার স্পন্সর কে, হ্যাঁ, তোমার বাবা যদি হয়, ধরলাম বাবা স্পন্সর, সো বাবা কি করে, বাবা বিজনেস করে, ওকে, বিজনেসের ভিজিটিং কার্ড দাও, অথবা চাকরি করে, চাকরির ভিজিটিং কার্ড দাও, হ্যাঁ, আর হচ্ছে একটা ট্রেড লাইসেন্স লাগবে। আর বাকি ডকুমেন্টস তো আমি অলরেডি শেয়ার করেছি। সো দোজ আর দ্য ডকুমেন্টস। এটা যদি স্মুথ হয়, তো দেখা যায় যে 90-95% ভিসা সাকসেস হয়। থ্যাংক ইউ আমরা মুহিস ভাই। আমরা যেটা জানতে পারলাম যে আসলে স্কলার জোন একটা এক্সপিরিয়েন্স কনসালটেন্সি ফার্ম, বাংলাদেশে লং টাইম ধরে আমরা ওয়ার্ক করে যাচ্ছি। আপনারা যে ইস্যুগুলো শুনলেন, আমাদের ভিসা রেশিও আসলে খুবই ভালো, কারণ আমরা যে ইউনিভার্সিটিগুলো নিয়ে কাজ করি, ওই যে বললেন যে ক্লিয়ার পিকচার দেওয়া, পাসপোর্টের নামের সাথে ম্যাচিং করে নেওয়া। আপনারা এলিজিবিলিটি চেকের জন্য একবার স্কলার জোনে আসতে পারেন, অথবা স্কলার জোনে আপনার ডকুমেন্টস পাঠাতে পারেন। স্টুডেন্ট মালয়েশিয়াতে চলে গেল, আমরা কেন মালয়েশিয়াতে যাবে জানলাম। হোয়াট অ্যাবাউট ক্যারিয়ার আফটার গ্র্যাজুয়েশন? মালয়েশিয়াতে ক্যারিয়ারটা কেমন, অথবা ইন্টারন্যাশনালি গ্লোবাল কনটেক্সটে তাদের ডিগ্রির ডিমান্ড কি? আচ্ছা, খুব চমৎকার একটা কোশ্চেন এবং ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, হ্যাঁ। সো ফার্স্ট অফ অল, স্টুডেন্ট যখন পড়ালেখা করা অবস্থায় অনেকেই কিন্তু দেশের বাইরে চলে যায়। সো যে চলে গেল, সে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ইউকে, কানাডা চলে গেল, ওকে, ক্রেডিট ট্রান্সফার করে। বাট যে যায় নাই, যে পড়ালেখা কমপ্লিট করেছে, তার অপশনস কি? হ্যাঁ, দ্যাট স্টুডেন্ট মে কন্টিনিউ দেয়ার স্টাডি ফার্দার ইন মালয়েশিয়া, মেবি মাস্টার্স অর পিএইচডি। সে যদি মোনাশ ইউনিভার্সিটিতে পড়ে, অথবা কার্টিনে পড়ে, অথবা সুইনবানে পড়ে, সে কি সার্টিফিকেটটা পাচ্ছে মালয়েশিয়ান সার্টিফিকেট না অস্ট্রেলিয়ান সার্টিফিকেট? আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে সার্টিফিকেটটা, যেমন ওলঙ্গনের সার্টিফিকেট, সো এখানে সার্টিফিকেট হচ্ছে মালয়েশিয়ান সার্টিফিকেট অর অস্ট্রেলিয়ান সার্টিফিকেট অর ডুয়েল সার্টিফিকেট, হ্যাঁ। তো কেউ যদি বলে যে আমি মালয়েশিয়া ক্যাম্পাসে পড়বো, আই নিড ডুয়েল সার্টিফিকেট, দ্যাট ইজ অলসো পসিবল। স্টুডেন্ট হ্যাভ টু পে সাম এডিশনাল অ্যামাউন্ট, ভেরি লিটল অ্যামাউন্ট, ঠিক আছে। সো সে দুইটা সার্টিফিকেট পেলো, বাট পড়ালেখা করলো সে মালয়েশিয়া। আমাদের জানার মধ্যে মোনাশের সার্টিফিকেট শুধু অস্ট্রেলিয়াটাই পেয়ে থাকে সম্ভবত, রাইট? মোনাশেরটা অস্ট্রেলিয়াতে, হ্যাঁ, বাট ওলঙ্গনেরটা হচ্ছে আপনি অস্ট্রেলিয়াটাও পেতে পারে, ডুয়েল সার্টিফিকেটও পেতে পারে, রাইট? বোথ অপশনস আর দেয়ার। তো এখন স্টুডেন্ট ইজ প্ল্যানিং যে সে চলে যাবে যে আপনার দেশের বাইরে, হ্যাঁ। সো আফটার কমপ্লিটিং দ্য ডিগ্রি, সে অলরেডি কমপ্লিট করেছে। সো সে যদি বলে করে না, আমি কোথাও যাবো না, আমি মালয়েশিয়াতে থাকবো, সিনারিও যদি এমন হয়, ইন দ্যাট কেস স্টুডেন্ট হোয়াট দে কুড ডু, দে কুড অ্যাপ্লাই ফর প্রফেশনাল ভিসা। তার মানে কি, আমরা বাংলাদেশে কি করি, আমরা চাকরি ইন্টারভিউ দিই, চাকরি পাই, তারপর চাকরি করি। মালয়েশিয়া ইজ দ্য সেম, বাট এখানে একটা বাট আছে, জিনিসটা এত সহজ না, হ্যাঁ। সেটা হচ্ছে যে প্রফেশনাল ভিসা মানে কি, একটা কোম্পানি আমাকে ভিসা দিবে, মানে চাকরিও দিবে আবার ভিসাও দিবে, দুইটা জিনিস দিবে, রাইট? সো আমি যদি দেখি আমি চাকরি দিব, একজন মানুষ আমার কাছ থেকে চাকরি চাচ্ছে, তার ভিসার দরকার নাই, আরেকজন চাকরি চাচ্ছে, ভিসার দরকার, হ্যাঁ। সো ইন দ্যাট কেস আমি রেকমেন্ড করবো যার ভিসার দরকার নাই তাকে আমি হায়ার করে ফেলবো, আমার ভিসার ঝামেলা নাই, রাইট? বাট আমি যদি মনে করি আমাকে চাকরিও দিব, আমি ভিসাও দিব, কেন দিব? তার কোয়ালিটি থাকতে হবে। এই জায়গাতেই হচ্ছে স্টুডেন্টরা যদি ভালো ইউনিভার্সিটিতে না পড়ে, ভালো কোর্স না পড়ে, তাহলে কিন্তু টপ ডিমান্ডিং কোর্সগুলোর জবগুলো যেটাতে ডিমান্ড আছে, যেখানে আপনার 10,000 রিঙ্গিত প্লাস স্যালারি রেঞ্জ, হ্যাঁ,
তো এই রেঞ্জের স্যালারি তো হঠাৎ করে একটা ফ্রেশার অনেক সময় পায় না। তখন আমরা তাদেরকে রেকমেন্ড করি যে তুমি একটা কাজ করো, তুমি একটা মাস্টার্স প্রোগ্রামে ঢুকো, বাই দিস টাইম তুমি একটা কোম্পানির সাথে ইনভলভ হও। হ্যাঁ, এই সময়টাতে তখন কিন্তু তুমি একটা কোম্পানিতে যখন তুমি 6 মাস 1 বছর 2 বছর কাজ করতেছো, তখন কিন্তু সে তোমাকে ভিসা দিয়ে রাখবে। কিন্তু আমি তোমাকে চিনি না, আমি ঠুস করে তোমাকে ভিসা দিয়ে রাখবো? হ্যাঁ, আমি দিব। তুমি যদি মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং হও, পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ার হও, হ্যাঁ, আইটি স্পেশালিস্ট হও, সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট হও, তাহলে কিন্তু আমি টাকা দিয়ে তোমাকে রাখবো। হ্যাঁ, কারণ এটার ডিমান্ডটা অনেক বেশি। ইফ ইউ হ্যাভ স্কিল দেন দেয়ার ইজ নো প্রবলেম। বাট কোনো কারণে তুমি যদি চাকরি নাও পাও প্রফেশনাল ভিসা, ইন দ্যাট কেস ইউ কন্টিনিউ ইউর মাস্টার্স এন্ড বাংলাদেশে অনেকেই ওখানে জব করতেছে, রাইট? রাইট, এক্স্যাক্টলি। হ্যাঁ, এবং অনেকে কি করে, কমিউনিটি তো আছে, জবটা পাওয়া একটা চ্যালেঞ্জ না, অনেক বড় কমিউনিটি, অনেক বড় কমিউনিটি নেটওয়ার্ক মেইনটেইন করলে জবগুলো পেয়ে যাচ্ছে। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। এবং আরেকটা জিনিস আছে, এটা অনেকে জানে না। বাংলাদেশে অনেক স্টুডেন্ট, অনেকে কি করে, সে চাকরি করতেছে, বলে যে আমি একটু বেড়াইতে যাইতেছি মালয়েশিয়া ট্যুরিস্ট ভিসা, গিয়ে কিন্তু চাকরি খোঁজে। আমার যদি কোয়ালিটি থাকে এবং আমার যদি চাকরি হয়ে যায়, তাহলে কিন্তু ওই কোম্পানি আমাকে ভিসা দিয়ে দেয়। মালয়েশিয়াতে কিন্তু একটা গ্র্যাজুয়েট যদি গ্র্যাজুয়েশন শেষ করার পরই কিন্তু মিনিমাম 5000 রিঙ্গিতের তাদের জবের অফার থাকে, মিনিমাম। এটা থাকলে সে দেখা যাচ্ছে একটা জুনিয়র লেভেলের জবে ঢুকতে পারে। বাংলাদেশে এটা চিন্তা করাও কঠিন। এবং আরেকটু যদি সিনিয়র হয়, তাদের জব লেভেলটা যে দেয় 10,000 রিঙ্গিত প্লাস। 10,000 রিঙ্গিত মানে প্রায় হচ্ছে আপনার 3 লাখ টাকা প্লাস। বাংলাদেশে এরকম একটা লেভেলে আসতে তার দেখা মিডিল এজে যেতে হয়। বাংলাদেশি স্টুডেন্টের জন্য 2026 এ তাদের জন্য কি কোনো সাজেশন দিতে যাচ্ছেন? লাস্ট আমার সাজেশন একটাই, যে ভাইয়া তোমরা, আপুরা, তোমরা যারা আমাদের এই ভিডিওটা দেখছো, প্রথমত যে স্কলার জোন দে হ্যাভ এ স্পেশালাইজড টিম। হ্যাঁ, সো তোমার প্রোফাইল কিন্তু প্রত্যেকটা মানুষ ইন্ডিভিজুয়াল, সো প্রত্যেকটা মানুষের সলিউশন ডিফারেন্ট। হ্যাঁ, সো তোমাদের প্রোফাইল অ্যাসেস করে কিন্তু স্কলার জোন তোমাদেরকে হেল্প করবে। হ্যাঁ, আর আমার যে সাজেশন, পার্সোনাল সাজেশন, যে ইফ ইউ কুড গেট এক্সেস, ইফ ইউ হ্যাভ মানি, ইফ ইউ কুড স্টাডি এনিওয়ার ইন দ্য ওয়ার্ল্ড, লাইক তুমি যদি মনে করো আমি নিউজিল্যান্ড যাবো, আমি অস্ট্রেলিয়া যাবো, তুমি কানাডা যাবো, যাও তুমি, কোনো সমস্যা নাই। বাট ইফ ইউ ডোন্ট থিঙ্ক যে না, মানে ফাইন্যান্সিয়াল ইস্যু ইজ এ বিগ ম্যাটার, ইন দ্যাট কেস ডেফিনেটলি আমি বলবো যে তুমি অবশ্যই মালয়েশিয়াতে ইউ কুড চুজ। আর আরেকটা জিনিস, যে আপনার মানে বাংলাদেশে অনেক স্টুডেন্ট কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে, রাইট? সো এখন বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটি যে টাকা খরচ করে, সেই টাকা একটু বেশি খরচ করে কিন্তু মালয়েশিয়াতে একটা ইন্টারন্যাশনাল ডিগ্রি স্টুডেন্ট আর্ন করতে পারতেছে। একটা জিনিস আপনি একটা ভালো কথা বললেন, মালয়েশিয়ার প্রাইভেট ইউনিভার্সিটিগুলো থেকে কি স্টুডেন্ট চাইলে এখানে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার শেষ করছে অথবা ফার্স্ট ইয়ার শেষ করছে, তারা কি ক্রেডিট ট্রান্সফার করতে পারবে? অবশ্যই পারবে, 100% পারবে। ও দ্যাটস গ্রেট, ডেফিনেটলি। এটাও একটা বড় পয়েন্ট যে আপনারা চাইলে বাংলাদেশ থেকেও ক্রেডিট ট্রান্সফার করে মালয়েশিয়াতে। তবে সব ইউনিভার্সিটি নট অ্যাকসেপ্টেড। হ্যাঁ, এখানে লিমিটেশনস আছে কিছু, এবং রেজাল্ট ইজ ইম্পর্টেন্ট। ওকে, মানে তার একটা স্ট্যান্ডার্ড অফ রেজাল্ট। আমি একটা জেনারেলি বলি, যারা মনে করেন নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট আইওবি এইসব ভালো ভালো ইউনিভার্সিটিতে পড়ালেখা করছে, হ্যাঁ, তাদের যদি রেজাল্ট মিনিমাম 3 থাকে এবং কমপক্ষে 60 ক্রেডিট কমপ্লিট থাকে, ইন দ্যাট কেস তারা মালয়েশিয়াতে ক্রেডিট ট্রান্সফারের জন্য আবেদন করতে পারে। থ্যাংক ইউ সো মাচ আমরা মুফিজ ভাই, আপনি কষ্ট করে আসার জন্য এবং এত ভ্যালুয়েবল ইনফরমেশনগুলো শেয়ার করার জন্য। আশা করি স্টুডেন্টদের সকল ইনফরমেশন ক্লিয়ার হয়েছে, এবং স্টুডেন্টরা যদি আরো ইনফরমেশন জানার থাকে নিচে কমেন্ট বক্সে আপনাদেরকে আমরা রিকোয়েস্ট করব আপনাদের কোশ্চেনগুলো লেখেন। আমরা মুফিজ ভাইকে আমরা আবারও নিয়ে আসবো নেক্সট এপিসোডে, তখন আপনারা আরো বিস্তারিত জানতে পারবেন আপনাদের কোশ্চেনগুলোর উপরে, তাকে আমরা কোশ্চেন করব। সবচেয়ে বড় কথা হচ্ছে মালয়েশিয়া নিয়ে স্কলার জন্য মতন প্রতিষ্ঠানগুলো কোনো সার্ভিস চার্জ নেয় না, ফ্রি অফ কস্টে আমরা এই সার্ভিসগুলো দিয়ে থাকি। আমি স্টুডেন্টদেরকে আবারও বলবো যে আপনারা জানতে পারলেন যে মালয়েশিয়াতে আপনি কেন যাবেন, ক্রেডিট ট্রান্সফারের কথা বলেন, ইন্টারন্যাশনাল ক্যাম্পাসের কথা বলেন, কোয়ালিটি অফ এডুকেশনের কথা বলেন, তাদের র্যাঙ্কিং এর কথা বলেন, তাদের ওখানে পার্ট টাইম জবের কথা বলেন, অ্যাফোর্ডেবল লিভিং কস্টের কথা বলেন, আপনার অ্যাফোর্ডেবল টিউশন ফির কথা বলেন, আপনার স্কলারশিপ ম্যানেজমেন্টের কথা বলেন, আপনার অল টুগেদার চিন্তা করলে মালয়েশিয়া হচ্ছে বেস্ট প্যাকেজ নাওএডেজ। কারণ অন্য ডেস্টিনেশনে যেহেতু আমরা বিভিন্ন টাইপের চ্যালেঞ্জ ফেস করতেছি, আপনারা অস্ট্রেলিয়ার কথা বলেন, লেভেল 3-তে আছে, কানাডার কথা বলেন, ক্যাপের কারণে আপনি লিমিটেশন অফ স্টুডেন্ট নিচ্ছে, আপনার ইউকের কথা বলেন, বিভিন্ন টাইমে বিভিন্ন ইউনিভার্সিটি কিন্তু দেখা যাচ্ছে বাংলাদেশের ডেস্টিনেশনের জন্য শাটডাউন করতেছে, আবার ওপেন করতেছে। নিউজিল্যান্ডে নট 100% ভিসা, একটা অ্যামাউন্ট অফ ভিসা হচ্ছে, বাট অল টুগেদার প্যাকেজ চিন্তা করলে মালয়েশিয়া এখন হচ্ছে বেস্ট ডেস্টিনেশন আপনার গেটওয়ের জন্য। আপনি যদি পরবর্তীতে অন্য ডেস্টিনেশনও চলে যেতে চান, লাইক অস্ট্রেলিয়া, ইউকে, ইউএসএ, কানাডা, এটার জন্য মালয়েশিয়া বেস্ট ডেস্টিনেশন। আপনি যদি একটা বেস্ট এডুকেশন নিতে চান, হাই কোয়ালিটি এডুকেশন উইথ দ্য র্যাঙ্কিং ইউনিভার্সিটি, এটার জন্য কিন্তু বেস্ট ডেস্টিনেশন হচ্ছে মালয়েশিয়া। আপনি যদি আইএলসি স্কিপ করতে চান, যে না আমি ওখানে যে পড়ালেখা করবো, আমি ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্টটা দিয়ে দেবো, সেটার জন্য কিন্তু বেস্ট ডেস্টিনেশন হচ্ছে মালয়েশিয়া। আপনার যদি গ্যাপ থাকে, সেটার জন্য কিন্তু বেস্ট ডেস্টিনেশন হচ্ছে মালয়েশিয়া। থ্যাংক ইউ সো মাচ আজকের পডকাস্টটা ধৈর্য নিয়ে শোনার জন্য। আবারও দেখা হবে নেক্সট পডকাস্টে। আসসালামু আলাইকুম।